তো তোমরা একটু সবাই তোমাদের বন্ধুবান্ধব সবাইকে একটু কী করে দাও, একটু দ্রুত সবাইকে মেনশন করে দাও, ঠিক আছে? আচ্ছা, সবাইকে দ্রুত একটু মেনশন করে দাও। তো আজকে তোমাদের সাথে লাইভে আমি আছি, তোমাদের এই শরৎ স্যার, ঠিক আছে? তো সবাই একটু খেয়াল করবে। তো তোমরা সবাই জানো আমাদের আইসিটি টোটাল অধ্যায় হচ্ছে কয়টা? 6টা। আমরা আজকে দেখব হচ্ছে কোন অধ্যায়টা কিভাবে দেখবো বা কিভাবে পড়বো, বা কোন অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন আসতে পারে, সিকিউ কোন অধ্যায় থেকে কয়টা হতে পারে, সেটা আমরা একটু দেখব। তো দেখো, আজকের ক্লাসটা হচ্ছে যাদের প্রিপারেশন খুবই ভালো তাদেরও তো দেখবেই, এবং যাদের প্রিপারেশন আসলে তেমন একটা আশানুরূপ না, তো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো যারা ইতিমধ্যে সবগুলো অধ্যায় কাভার করোনি, 6টা অধ্যায় কাভার করোনি, তো তাদের জন্য থাকবে হচ্ছে কি সাজেশন থাকবে, সেটা তোমরা সবাই একটু খেয়াল করবা যে আমরা কি বলতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমাদের টোটাল অধ্যায় হচ্ছে কয়টা? 6টা। তো আইসিটিতে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমার এই 6টা অধ্যায় থেকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার কয়টা করে, এখান থেকে প্রথম অধ্যায় থেকে একটা পাবা, দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় একটা 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 একটা, তাহলে 6টা অধ্যায় থেকে তুমি কয়টা কোয়েশ্চেন পাচ্ছ? 6টা কোয়েশ্চেন পাচ্ছ। তো তোমরা সবাই জানো আমাদের আইসিটিতে টোটাল কোয়েশ্চেন কয়টা আসবে? 8টা। আর 8টা থেকে আমাদেরকে আনসার করতে হবে কয়টা? 5টা। তাহলে এবার একটু খেয়াল করো, প্রত্যেকটা অধ্যায় থেকে তুমি মাস্ট একটাই পাবা, তাহলে 6টা অধ্যায় থেকে কয়টা হচ্ছে? 6টা। এখন কথা হচ্ছে স্যার আর 2টা প্রশ্ন কোন অধ্যায় থেকে আসবে? তো আর 2টা কোয়েশ্চেন হচ্ছে কি তুমি 100% শিওর থাকো, সেটা হচ্ছে কি এই তৃতীয় অধ্যায় থেকে তোমার কয়টা কোয়েশ্চেন হবে? মাস্ট 2টা কোয়েশ্চেন হবে। তাহলে তৃতীয় অধ্যায় থেকে 2টা, বাকি 5টা থেকে কয়টা আসছে? 5টা, তাহলে টোটাল কত? 7টা। তাহলে আর বাকি আছে কয়টা? একটা কোয়েশ্চেন। সে একটা কোয়েশ্চেন দেখা যায় অনেক সময় সেটা পঞ্চম অধ্যায় থেকে কয়টা হয়? 2টা হয়। পঞ্চম অধ্যায় থেকে কয়টা হতে পারে? 2টা হতে পারে। আবার চতুর্থ এবং পঞ্চম অধ্যায় মিলেও কয়টা হতে পারে? 2টা কোয়েশ্চেন হতে পারে দুটোটা থেকে। আবার তোমার প্রথম এবং দ্বিতীয় দুটোটা মিলে কম্বাইন কয়টা হতে পারে? 2টা হতে পারে, ঠিক আছে? তো এটা দেখো, তাহলে এটা এমন না যে, কিন্তু তৃতীয় অধ্যায় থেকে মাস্ট তোমার কয়টা হবে? 2টা কোয়েশ্চেন হবেই। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে সেটা পঞ্চম অধ্যায় থেকে ইন্ডিভিজুয়াল আসতে পারে, অথবা চতুর্থ পঞ্চম অধ্যায় তোমার কম্বাইন আসতে পারে, অথবা প্রথম দ্বিতীয় অধ্যায় তোমার কি আসতে পারে? কম্বাইন আসতে পারে, ঠিক আছে? বার তৃতীয় অধ্যায় থেকে কয়টা হবে? 2টা কোয়েশ্চেন হবে। এবার আসি তোমাদের যাদের প্রস্তুতি সবগুলো অধ্যায়ের উপর কি আছে? প্রস্তুতি আছে, তাদের কথা না। যাদের সবগুলো অধ্যায়ের উপর বেসিক বা সব কিছু ক্লিয়ার নেই, তাদের জন্য হচ্ছে কি তারা কীভাবে সহজে 5টা কোয়েশ্চেন আনসার করতে পারবা। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কি, ধরো অনেকে আছে পঞ্চম অধ্যায় মানে হচ্ছে কি প্রোগ্রামিংটাকে একটু ভয় পায়। যদি আগে থেকে তুমি করে থাকো তাহলে সেক্ষেত্রে তোমার জন্য বলছি না, যারা প্রোগ্রামিং আগে থেকে তেমন একটা করনি তাদেরকে বলবো এই পঞ্চম অধ্যায়টা তুমি কি করো? স্কিপ করো। তাহলে পঞ্চম অধ্যায় স্কিপ করলেও তোমার আরও মিনিমাম কয়টা কোয়েশ্চেন? তোমার 6টা থাকবে। এরপরে যদি বলো স্যার আমি ষষ্ঠ অধ্যায়ও তেমন একটা করিনি, তাহলে ষষ্ঠ অধ্যায়টাও তুমি স্কিপ করতে পারবে। তাহলে সেক্ষেত্রে প্রথম দেখো 4টা অধ্যায় করলে তুমি মাস্ট কয়টা পাচ্ছ? 5টা পাবে। কীভাবে? প্রথম অধ্যায় থেকে একটা, দ্বিতীয়টা, চতুর্থ একটা। আমি যদি প্রথম দ্বিতীয় চতুর্থ থেকে একটা একটা করে দৌড়ি তাহলে কয়টা হচ্ছে? 3টা। আর তৃতীয় অধ্যায় থেকে তুমি মাস্ট কয়টা পাচ্ছ? 2টা। তাহলে টোটাল কয়টা হচ্ছে? 5টা। তাহলে তুমি এই 4টা অধ্যায় করো, কয়টা পাচ্ছ? 5টা পাচ্ছ, ঠিক আছে? আর যাদের প্রিপারেশন খুবই ভালো তারা দেখো তাদের সবসময় আগে ফার্স্ট টার্গেট করবো হচ্ছে তৃতীয় চতুর্থ পঞ্চম। তার মানে এই 3টে অধ্যায় থেকে তুমি 4টা মাস্ট পেয়ে যাচ্ছ, হয়তো কোনো কারণে হয়তো 5টা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? তো দেখো তোমরা এখানে কিন্তু 4টা, যাদের প্রিপারেশান আগে কিন্তু সবগুলো অধ্যায় নিয়ে নেই, তারা এখন সবগুলো অধ্যায় টানাটানি না করে তুমি যে কোনো 4টা অধ্যায় ক্লিয়ার করো ভালো মতো, যে অধ্যায়গুলো তুমি আগে করে আসছো, ঠিক আছে? যে কোনো 4টা অধ্যায়, মানে তৃতীয় অধ্যায়টাকে রাখবা, তৃতীয় অধ্যায়টাকে রেখে আর বাকি যে কোনো 3টে অধ্যায় তুমি চুজ করো। তাহলে ওখান থেকেই তুমি পরীক্ষায় মোটামুটি আনসার করে চলে আসতে পারো, মানে সৃজনশীল 5টা তুমি 5টা পাবা। বাট ওটা যে অধ্যায়টা, এই যে 2টা অধ্যায় স্কিপ যদি করো, বাকি 4টা অধ্যায় ফুল তোমার কি থাকতে হবে? ধারণা থাকতে হবে, না হলে কিন্তু হওয়া সম্ভব না, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যারা শেষ মুহূর্তে এই যে প্রস্তুতি, এই যে আজকে আর যে 2 দিন সময় আছে, এই 2 দিন প্রস্তুতি নিয়ে যারা ভালো করতে চাচ্ছ তাদের জন্য হচ্ছে এটা। আর যাদের প্রস্তুতি আছে প্রত্যেকটা অধ্যায়ে তাদের হচ্ছে সমস্যা, তারা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় এটা তারা তো ভালো একটা ধারণা নিয়ে যাবে, কারণ তোমাকে প্রত্যেকটা অধ্যায় দেখতে হবে মাস্ট। কিসের জন্য? এমসিকিউর জন্য। তো এবারে দেখো
ওই যাদের প্রিপারেশন খারাপ, মানে প্রিপারেশন আশা করি তেমন একটা ভালো না, এটা হচ্ছে তাদের জন্য। তাহলে ওই তুমি যদি ওই 4টা অধ্যায় দেখো, ওই 4টা অধ্যায় থেকে তুমি মিনিমাম কয়টা, 15টা তো মিনিমাম এমসিকিউ পাবাই, 15টা মিনিমাম এমসিকিউ পাবেই। যেমন ধরো তুমি তৃতীয় অধ্যায় টার্গেট করো, তৃতীয় অধ্যায় যদি ভালো মতো করো তাহলে 2টা সিকিউ পাচ্ছ, ওখান থেকে আবার তুমি কি পাচ্ছ, 6টা বা 5টা এমসিকিউ পেয়ে যাচ্ছ, 5টা এমসিকিউ পাচ্ছ, ঠিক আছে। এরপর তুমি প্রথম দ্বিতীয় অধ্যায় যদি টার্গেট করো তাহলে ওখান থেকে 2টা সিকিউ পাচ্ছ। এরপর ওখান থেকে তুমি 7-8টার মতো তুমি কি পেয়ে যাচ্ছ, 6-7টা বা 8টা এমসিকিউ প্রথম দ্বিতীয় অধ্যায় মিলে পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তো এই 4টা অধ্যায় যদি করো, যারা এখন শেষ মুহূর্তে একটা প্রস্তুতি নিতে যাচ্ছ, তাহলে তারা আশা করি 4টা অধ্যায়কে যদি টার্গেট করো অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে। ওকে, তাহলে এই 4টা অধ্যায় যদি তোমাদের ভালো মতো ধারণা থাকে তাহলে তোমরা মোটামুটি সবাই ভালো একটা রেজাল্ট করতে পারবে। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, এবার আমরা তোমাদেরকে যেটা করব হচ্ছে আমরা তোমাদেরকে 6টা অধ্যায় নিয়ে আলোচনা করব, যে 6টা অধ্যায় থেকে মনে করো প্রথম অধ্যায় থেকে কি পড়তে হবে এমসিকিউর জন্য বা সিকিউর জন্য, আমরা তোমাদেরকে সবগুলো এখানে দিয়ে দিব। প্রয়োজনে তোমরা এই যে আমরা যে স্লাইডগুলো দিব ওগুলো তোলা সম্ভব না হলেও তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রেখে দিবা, আশা করি এটা তোমাদের অনেকটা কাজে আসবে। মানে তোমার এমসিকিউর জন্য যা দেখতে হবে এবং সিকিউর জন্য একটু খেয়াল করবা, প্রত্যেকটা টপিকসে আমি যা যা বলবো, মানে যেভাবেই বলবো ওভাবেই একটু ভালো মতো সব কিছু খেয়াল করার চেষ্টা করবে, ঠিক আছে। তাহলে দেখবে মানে যা বলতেছি পরীক্ষায় হয়তো এর মধ্য থেকে পাওয়ার সম্ভাবনা খুবই বেশি। যেভাবে বলবো আমি প্রত্যেকটা টপিকস থেকে সিকিউ কীভাবে আসতে পারে বা তোমাকে এমসিকিউর জন্য কি কি দেখতে হবে সব কিছুই হচ্ছে চেষ্টা করবো আলোচনা করার জন্য। আমরা আজকের ক্লাসে আমরা যতটুকু পারি, যতটা অধ্যায় পারি ততটা অধ্যায় আলোচনা করব, বাকিটুকু হচ্ছে আমরা আগামী মানে কালকেই সেম 8টা বাজে হচ্ছে আমরা আবার আগামী ক্লাসে হচ্ছে কী করবো বাকিটুকু আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা একটু কষ্ট করে মানে তোমাদের বন্ধুবান্ধব থাকলে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো। তাহলে এবার দেখো আমরা তোমাদের এখন আলোচনা করব হচ্ছে প্রথম অধ্যায় নিয়ে। প্রথম অধ্যায় থেকে কোন টপিকসগুলো দেখবা এবং সিকিউর জন্য কিভাবে তোমার পড়া উচিত এমসিকিউর জন্য। আবারও বলতেছি, যাদের প্রস্তুতি ভালো তারা তো দেখবে, তারা হচ্ছে জাস্ট কী ধরনের কোয়েশ্চেন হতে পারে সেটা একটু খেয়াল করবা। আর যাদের প্রস্তুতি তেমন একটা ভালো না কিংবা আগে থেকে তেমন প্রিপারেশান নাও নি, তারা খুব ভালো করেই দেখবা, তাহলে দেখবো হচ্ছে মোটামুটি তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা এই ক্লাসগুলো করার পরে, ঠিক আছে। আচ্ছা, তো প্রথম অধ্যায় এটা আমরা সবাই জানি, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত। তো প্রথম অধ্যায় থেকে তুমি কি কি দেখবে, প্রথমত হচ্ছে কি তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি, কারণ এখানে কয়টা প্রযুক্তি, দুইটা, একটা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে হচ্ছে একটা তথ্য প্রযুক্তি, একটা হচ্ছে কি যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে। যোগাযোগ প্রযুক্তি এই দুইটা অধ্যায় তুমি খুব ভালো মতো আগে দেখে নিবা, দুইটা টপিকস কিসের জন্য, জ্ঞানমূলকের জন্য। এবার আমরা বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিতের মধ্যে যাব। তাহলে দেখো প্রথমে আমরা কি আসি, বিশ্বগ্রাম। তাহলে সবাই আমরা দেখতেছি এখানে বিশ্বগ্রাম মানে যেটাকে বলা হচ্ছে কি গ্লোবাল ভিলেজ। তো গ্লোবাল ভিলেজটা হচ্ছে কি, তাহলে দেখো কি বলা হচ্ছে, বিশ্বগ্রামের ধারণা বলতে বোঝায় যার মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের লোকজন পরস্পরের সাথে যোগাযোগ, যাতায়াত, ভ্রমণ ইত্যাদির মাধ্যমে একটি একক কমিউনিটিতে পরিণত হয়। তাহলে সেটাকে কি বলা হচ্ছে, বিশ্বগ্রাম। এটা হচ্ছে তুমি জ্ঞানমূলকের জন্য দেখতে পারো, ঠিক আছে, যদি বিশ্বগ্রাম কি আসতে পারে। তাহলে এবারে দেখো এখানে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবর্তক হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান। এটা হচ্ছে তোমার কিসের জন্য, এমসিকিউর জন্য। তাহলে তোমাদেরকে আগেই বলেছি প্রত্যেকটা জিনিস খেয়াল করবা, আমি কোনটা সিকিউর জন্য বলতেছি কোনটা এমসিকিউর জন্য বলতেছি, এগুলো ভালো মতো খেয়াল করবা। তাহলে এটা হচ্ছে তোমার কিসের জন্য মনে রাখতে হবে, এমসিকিউর জন্য। এই যে বিশ্বগ্রামের জনক হচ্ছে কি, ধারণার প্রবর্তক হচ্ছে কি মার্শাল ম্যাকলুহান। এবার আমাদেরকে বিশ্বগ্রাম থেকে আরও কি কি জানতে হবে দেখো, সিকিউ বা এমসিকিউর জন্য। এবার প্রথমত আমাদেরকে জানতে হবে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান সমূহ, মানে এই বিশ্বটাকে গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কি কি উপাদানের প্রয়োজন। তাহলে আমরা বিশ্বটাকে গ্রাম কেন বলতেছি, এই যে ধরো তোমার কোনো একটা রিলেটিভস দেশের বাইরে আছে, মনে করো সেটা আমেরিকাতে আছে কিংবা কানাডা বা কিংবা অন্য কোনো দেশে আছে, তাহলে আমরা এখন তার সাথে কি করতে পারতেছি, ভিডিও কলে কি করতে পারতেছি, কথা বলতে পারতেছি। তো ভিডিও কল আমরা যখন কথা বলি তখন মনে হয় যেন একজন আরেকজনের সামনাসামনি বসে আছি, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে কি দুইজন হচ্ছে বিশ্বের কি
দুই প্রান্তে, দুইজন হচ্ছে বিশ্বের কি দুই প্রান্তে। তাহলে এটার কারণে আমরা কি বলতেছি, বিশ্বটা বর্তমানে কোথায় হাতের মুঠোয় চলে আসে। তাহলে এই যে আমি আমার বন্ধুর সাথে যে ভিডিও কলে কথা বলবো, তো এই ভিডিও কলে কথা বলার জন্য আমার কি কি দরকার? তাহলে ভিডিও কলে কথা বলতে পারতেছি বলে বিশ্বটাকে কি বলা হচ্ছে, গ্রাম বলা হচ্ছে। তাহলে এই ভিডিও কলে কথা বলার জন্য আমার কি কি দরকার, কি কি ইকুইপমেন্ট দরকার, সেগুলো আমাদেরকে একটু দেখতে হবে। প্রথমত হচ্ছে কি হার্ডওয়্যার। তাহলে হার্ডওয়্যার আমরা সবাই জানি, হার্ডওয়্যার হচ্ছে কোনগুলো, নর্মালি হার্ডওয়্যার মানে হচ্ছে কি যেগুলো স্পর্শ করা যায়, কিন্তু আইসিটির ক্ষেত্রে হার্ডওয়্যার মানে হচ্ছে কি, আইসিটির ক্ষেত্রে হার্ডওয়্যার মানে হচ্ছে যেগুলো স্পর্শ করা যায় কিন্তু যেগুলোর মাধ্যমে ডেটার আদান প্রদান করা যায়, তথ্যের আদান প্রদান করা যাবে, সেগুলোকে কি বলা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে সেগুলো কি মোবাইল, কম্পিউটার, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার টেলিফোন, হ্যাঁ, এরপর হচ্ছে রেডিও, টেলিভিশন, এগুলোকে কি বলা হচ্ছে হার্ডওয়্যার। তাহলে এই বিশ্বটাকে গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই এগুলোর প্রয়োজন আছে কিনা। ওই যে আমি আমার বন্ধুর সাথে যে ভিডিও কলে কথা বলতে পারতেছি, তার কারণে কি বলা হচ্ছে এটাকে বিশ্ব গ্রাম, মানে বিশ্বটাকে কি বলা হচ্ছে গ্রাম বলা হচ্ছে। মানে এক প্রান্তে, বিশ্বের দুই প্রান্তে অবস্থান করেও আমরা ভিডিও কলের সাথে একজন আরেকজনের মুখোমুখি অবস্থান করতে পারতেছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমার কি লাগবে, মোবাইলটা লাগবে। তাহলে ভিডিও কলে কথা বলতে চাইলে কি লাগবে, মোবাইল লাগবে, যেটাকে কি বলা হচ্ছে হার্ডওয়্যার। এরপর 2 নম্বর হচ্ছে কি সফটওয়্যার। তাহলে এবার দেখো, মোবাইল থাকলে তখন মোবাইল সবারই আছে, কিন্তু ভিডিও কলে কথা বলার জন্য যে সফটওয়্যারগুলো প্রয়োজন, আমাদের সেগুলোর প্রয়োজন আছে কিনা, অবশ্যই প্রয়োজন আছে। ফেসবুক, হ্যাঁ, আমাদের কি ভিডিও কলে কথা বলার জন্য মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলোর অবশ্যই দরকার আছে কিনা, আছে। তাহলে এগুলো হচ্ছে কি সফটওয়্যার। তাহলে হার্ডওয়্যার গেলো, সফটওয়্যার। এরপর কি ডেটা। তাহলে ডেটা মানে হচ্ছে কি, এই যে তুমি তোমার বন্ধুকে যে কল দিবা, আমরা কি কেউ কাউকে এমনিতে কল দিই না, কোনো প্রয়োজন ছাড়া কল দিই না। আমরা একটা মানুষকে তখনই কল দিব যখন তাকে কোনো না কোনো একটা কি পাঠানোর প্রয়োজন হতে পারে, বার্তা বা মেসেজ পাঠানোর প্রয়োজন হতে পারে। তো সেই বার্তাগুলোকে কি বলা হচ্ছে ডেটা। এরপর দেখো তোমার 4 নাম্বার হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা। যদি এখানে একটু আগে পড়ে হয়েছে না, এটা হচ্ছে কি 4 নাম্বার হচ্ছে কি ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। তাহলে দেখো, তুমি তোমার বন্ধুর সাথে যে ভিডিও কলে কথা বলবা, তোমার কাছে মোবাইলও আছে, মোবাইলের মধ্যে ভিডিও কলে কথা বলার জন্য সফটওয়্যার যেটা প্রয়োজন সেটাও আছে। এবার তুমি কী জন্য কল দিবা সেই কারণটাও তুমি জানো। এবং তোমার মোবাইলে যদি ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে কি তুমি তোমার বন্ধুকে কল দিতে পারবে না। তাহলে যেটাকে বলা হচ্ছে ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটি। আর যেটা হচ্ছে বিশ্বগ্রামের মেরুদণ্ড, এই যে দেখো, এই ইন্টারনেট সংযুক্ততা বা কানেক্টিভিটিটাকে কি বলা হচ্ছে, বিশ্বগ্রামের মেরুদণ্ড। মেরুদণ্ড পরীক্ষা এমসিকিউতে যদি বলে বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি, তাহলে কি বলবা, নেটওয়ার্ক সংযুক্ততা বা কি কানেক্টিভিটি। এরপর সর্বশেষ উপাদান হচ্ছে কি মানুষের সক্ষমতা, হিউম্যান ক্যাপাসিটি। সেটা হচ্ছে কি, যে দেখো তোমার কাছে মোবাইল আছে, মোবাইলের মধ্যে সফটওয়্যার আছে, কি জন্য কল দিব তুমি সেটা জানো, এবং তো সেটা তুমি জানো, মোবাইলের মধ্যে ইন্টারনেট সংযোগ আছে। এবার কলটা যদি তুমি না দাও, মোবাইল কি তোমার নিচ থেকে কল দিতে পারবে না, পারবে না। মোবাইল কি নিচ থেকে কল দিতে পারবে না। তাহলে মোবাইলটা কলটা কে দিবে, তুমিই তো দিবা। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার অন্যতম উপাদান হচ্ছে কি মানুষের সক্ষমতা। তাহলে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য উপাদান কয়টা, 5টা। এই 5টা উপাদান একটু ভালো মতো জেনে রাখবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, বিশ্বগ্রাম ধারণার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এটা আগে ছিল না, এটা এখন নতুন আসছে, যেটাকে সংক্ষেপে কি বলা হচ্ছে আইওটি। আইওটি পরীক্ষায় অনেক সময় ক নাম্বার আসতে পারে, আইওটি কি বা ইন্টারনেট অফ থিংস কি। তো তোমরা সেটাও এখান থেকে পেয়ে যাবা, তোমাদের যাদের সম্ভব হয় তারা তুলে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখো, আচ্ছা, তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কি করবা, কমেন্ট করবা, ঠিক আছে। অবশ্যই কমেন্ট করবা, আমরা চেষ্টা করবো তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য যদি কোনো কিছু তোমাদের জানার থাকে। আচ্ছা, এবার দেখো আইওটি, ওটা অনেক সময় তোমাদের ক নাম্বার আসতে পারে। তো এটার জন্য হচ্ছে তোমরা কি দেখো, ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত ফিজিক্যাল ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের ফলে যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা করে ওটা তাকে কি বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তাহলে এখানে ফিজিক্যাল ডিভাইস কোনগুলোকে বলা হচ্ছে, ইন্টারনেটের সাথে সংযুক্ত মোবাইল, কম্পিউটার, এগুলাকে কি বলা হচ্ছে ফিজিক্যাল ডিভাইস। এগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য যে স্বয়ংক্রিয় যোগাযোগ ব্যবস্থা করে ওঠে সেটাকে কি বলেছে আইওটি। এটা ক নাম্বার আসতে পারে জ্ঞানমূলকে। তো এটা হচ্ছে জ্ঞানমূলকের জন্য তুমি দেখে নিবে যে আইওটি কি বা ইন্টারনেট অফ থিংসকে। এবার এই যে উপাদানগুলো তুমি দেখতেছো সেগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা কি দিছি, কেভিন এডসনকে আইওটি এর কি বলা হচ্ছে জনক বলা হয়, ঠিক আছে।
আইওটি এর কি বলা হচ্ছে, জনক বলা হচ্ছে। এরপর দেখো এই যে উপাদানগুলো দেখতেছো এগুলো হচ্ছে কি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান। তো একটু আগে আমরা বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদান কয়টা পড়াইছি, 5টা। এবার এই বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান মানে হচ্ছে কি কোন উপাদানগুলোর মাধ্যমে তুমি ধারণা করতে পারবে যে আসলে বিশ্বটা গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে কিনা। তো এবার এখানে দেখো এগুলো তোমার সবগুলো একটু দেখতে হবে। প্রথমে কি আছে, যোগাযোগ, এরপরে কি আছে কর্মসংস্থান, এরপরে শিক্ষা, চিকিৎসা, গবেষণা, অফিস, বাসস্থান, ব্যবসা বাণিজ্য, সংবাদ, বিনোদন ও সামাজিক যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়। তাহলে এই উপাদানগুলো হচ্ছে কি বিশ্বগ্রামের ধারণা সংশ্লিষ্ট উপাদান। তাহলে এগুলো কি উপাদান, বিশ্বগ্রামে কি সংশ্লিষ্ট, ধারণা সংশ্লিষ্ট, ঠিক আছে, ধারণা সংশ্লিষ্ট উপাদান, এগুলো একটু দেখবা। তো এবার এই উপাদানগুলোর মধ্যে আবার কিছু অংশ আছে, যেমন ধরো হচ্ছে যোগাযোগ। যোগাযোগের জন্য বর্তমানে কি আসে, টেলিকনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এরপর হচ্ছে ইমেইল, বুলেটিন বোর্ড। তাহলে এই সংজ্ঞাগুলো তোমরা অবশ্যই বই থেকে দেখে নিবা। কিসের জন্য এগুলো ক নাম্বার আসতে পারে, টেলিকনফারেন্সিং কি, ভিডিও কনফারেন্সিং কি, হ্যাঁ, বুলেটিন বোর্ড কি, ইমেইল কি, এগুলো একটু দেখে নিবা। এরপর হচ্ছে কি কর্মসংস্থান। কর্মসংস্থানের মধ্যে প্রযুক্তির শো আসে। তাহলে কীরকম, এই যে এখন বর্তমানে অনলাইনে মানুষ কী করতেছে, আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং করতেছে, যেগুলোর ফলে মানুষের কী হচ্ছে, বেকারত্ব দূর হচ্ছে, যেটার ফলে মানুষ এক জায়গায় অবস্থান করেও অন্য জায়গায় কাজ করে অর্থ উপার্জন করতে পারতেছে। তাহলে ওখান থেকে এই যে কর্মসংস্থান থেকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এগুলো দেখে নিবা। এরপর হচ্ছে কি শিক্ষার তো প্রযুক্তির শো আসে, সেটা হচ্ছে কি ই লার্নিং। তো এই লার্নিং কি সেটা তোমরা দেখে নিবা, এগুলো তোমরা দেখে নিবা, ঠিক আছে, বা অনেকে দেখে ফেলেছো, বা এটা একটু ভালো মতো দেখে নিবা, যেগুলো বলতেছি খেয়াল করবা। এখন তো আমাদের সব কিছু আলোচনা করা সম্ভব নয়। এরপরে চিকিৎসার ক্ষেত্র আসছে, চিকিৎসার ক্ষেত্রে হচ্ছে কি টেলিমেডিসিন, ওটা দেখে নিবা, টেলিমেডিসিন কি। এরপর হচ্ছে গবেষণা গেল, গবেষণা এগুলো দেখে নিবা। অফিসের ক্ষেত্রে কি আসছে, অফিস অটোমেশন। তো অফিস অটোমেশন কি সেটা তুমি একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি বাসস্থানের মধ্যে তোমার কি আছে, স্মার্ট হোম। এই যেরকম বাসস্থানের মধ্যে প্রযুক্তি শো আসছে, স্মার্ট হোম আসছে, স্মার্ট হোম। তো স্মার্ট হোম এটা কি দেখে নিবা, অনেক সময় ক নাম্বার আসতে পারে যে স্মার্ট হোম কি, হ্যাঁ। এরপরে দেখো ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রযুক্তি আসছে, সেটা হচ্ছে কি কমার্স মানে ইলেকট্রনিক কমার্স। এই যে আমরা কি করতেছি, আমরা অনলাইনের মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করতে পারতেছি। এই যে মনে করো তোমার অনলাইনে কোনো একটা প্রোডাক্ট হয়েছে, পছন্দ হয়েছে, তুমি এটা অনলাইনে অর্ডার দিচ্ছ, এবার তোমাকে কুরিয়ারের মাধ্যমে তোমাকে হোম ডেলিভারি দিয়ে যাচ্ছে, বাসায় এসে দিয়ে যাচ্ছে। তাহলে ওগুলোর ফলে কি হচ্ছে, মানে এক জায়গায় বসে অন্য জায়গা থেকে তুমি পণ্য অর্ডার করতে পারতেছো এবং তুমি বাসায় বসে পণ্যটা পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে কি বিশ্বগ্রাম। এরপর হচ্ছে কি সংবাদের মধ্যে যে ব্লগ আসছে, ব্লগার, আমরা যাদেরকে ব্লগার বলি না, এই যে ব্লগ আসে, হ্যাঁ, এই ব্লগ কি জিনিস। এবার বিনোদন ও সামাজিক যোগাযোগ, এই যে বিনোদনের জন্য আমাদের কি আছে, রেডিও, টেলিভিশন। এবার সামাজিক যোগাযোগের মধ্যে কি আছে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো সবগুলো হচ্ছে কি সামাজিক যোগাযোগ, হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যম। এরপর সাংস্কৃতিক বিনিময় মানে আমরা যে মুভি দেখি, ঠিক আছে, বা কোনো সিরিয়াল বা মুভি যেটাই দেখি না কেন, তাহলে ধরো তুমি একটা তামিল মুভি বা একটা ইংলিশ মুভি দেখতেছো, সেটা কি বা একটা হিন্দি মুভি দেখতেছো, তো সেটার হলে কি হচ্ছে, তুমি বাংলাদেশে অবস্থান করে অন্য দেশের সংস্কৃতির সাথে তুমি কি হচ্ছ, কালচারের সাথে তুমি কি হয়ে যাচ্ছ, পরিচিত হয়ে যাচ্ছ। এটাও প্রযুক্তির কারণ আসে। তাহলে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে বিশ্বগ্রাম থেকে গেল, এবার ভার্চুয়াল রিয়েলিটি তুমি কি দেখবা, তাহলে একটু খেয়াল করো। ভার্চুয়াল রিয়েলিটি কি, প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলা হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটি বলা হচ্ছে। ভার্চুয়াল কি বলা হচ্ছে, রিয়েলিটি। ওকে, এরপর ভার্চুয়াল রিয়েলিটির জনককে জ্যারন লেনিয়ান, এটা দেখে নিবা, হ্যাঁ। এরপর দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার করা হয় ত্রিমাত্রিক সিমুলেশন বা ইমেজ। এরপর কম্পিউটার পরীক্ষাতে এগুলো হচ্ছে এমসিকিউর জন্য, যে কম্পিউটার সিমুলেশনের প্রয়োগ ক্ষেত্রে কোনটি এমসিকিউতে আসতে পারে, ভার্চুয়াল রিয়েলিটি, ঠিক আছে। আর এই ভার্চুয়াল রিয়েলিটিটাকে কি বলা হচ্ছে, আইকিউভিআর মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে ভার্চুয়াল, আর মানে হচ্ছে কি রিয়েলিটি। আই কিউব মানে হচ্ছে কয়টা, 3টা। প্রথম আই দ্বারা হচ্ছে কি ইমার্শন, এরপরে ইন্টারাকশন, এরপর হচ্ছে কি ইমাজিনেশন। তাহলে ইমার্স শব্দ হচ্ছে কি ডুবে যাওয়া, কিংবা নিমজ্জিত হওয়া, কিংবা অবগাহন হওয়া। এই যে পানিতে ডুবে যায় না, মানে হচ্ছে কি ইমার্সড হওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে ইন্টারাকশন মানে হচ্ছে কি মিথস্ক্রিয়া। ইমাজিনেশন আমরা বলি না, ইমাজিন মানে হচ্ছে কি কল্পনা করা। তাহলে এই 3টা জিনিসের সমন্বিত রূপ হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি, যার জন্য ভার্চুয়াল এটাকে কি বলা হচ্ছে, আইকিউভিআর। তার মানে হচ্ছে এটা কি বোঝানো হচ্ছে, ধরো তুমি মুভি দেখতেছো,
মুভি দেখার সময়, হ্যাঁ, আমরা নর্মালি যখন পড়তে বসি তখন কিন্তু কেউ পাশাপাশি পাশের রুমে বা আমার সামনে বা কেউ কোনো কিছু বললো আমরা শুনতে পাই, কারণ আমাদের চোখগুলো হয়তো বইয়ের দিকে থাকে, কিন্তু আমাদের এই যে কানগুলো হচ্ছে কি বাইরের দিকে থাকে, শুনতে পাই। কিন্তু আমরা যখন মুভি দেখি কিংবা যখন গেমস খেলি তখন কিন্তু আমরা কেউ ডাকলেও শুনতে পাই না, কিংবা আমরা যখন মোবাইলে গেমস খেলি তখনও কেউ ডাকলেও শুনতে পাই না, কেউ কিছু বললেও শুনতে পাই না, ঠিক আছে? কেন? কারণ আমরা পুরোপুরি নিমগ্ন কোথায় হয়ে গেছি? ওই মুভিতে। তাহলে এবার বলো মুভিটা বাস্তব নাকি কাল্পনিক? কাল্পনিক। তাহলে কল্পনার জগতে তুমি কি করছো? নিজেকে নিমজ্জিত করছো, মানে ডুবে গেছো আর কি। মানুষ যেমন পানিতে ডুবে গেলে কোনো কিছু শুনতে পায় না, ঠিক একইভাবে তুমিও যখন মুভিটা দেখতেছো তুমি কোনো কিছু শুনতে পাচ্ছ না, তার মানে তুমি কোথায় ডুবে গেছো? ওই মুভিতে। তাহলে মুভিটা বাস্তব নাকি কাল্পনিক? কাল্পনিক। তাহলে এই জন্য কি বলা হচ্ছে, অর্থাৎ তাকিবিয়ার হলো মানুষ কল্পনার জগতে নিজেকে অবগাহন করে মিথস্ক্রিয়া করতে কেউ হন সমর্থন। তাহলে মানুষ কল্পনার জগতে নিজেকে অবগাহন করে কি করতে? মিথস্ক্রিয়া করতে সমর্থন। এটি হচ্ছে কি আইকিউ বিয়ার। আমি সিকিউর জন্য দেখে নিবা। এরপরে দেখো কি বলা হচ্ছে, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত উপাদান। তো উপাদানগুলো ভালো মতো দেখে নিবা। সেটা হচ্ছে কি, দেখো হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভস, এরপরে হচ্ছে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট, অ্যাপ্লিকেশন, জিওমেট্রিগুলি দেখে নিবা। তার মানে তুমি যখন কাল্পনিক পরিবেশে থাকবা তখন সেক্ষেত্রে তোমাকে একটা কী করতে হবে, এই যে চশমার মধ্যে একটা পরিধান করতে হবে, যেটাকে বলা হচ্ছে কি হেড মাউন্টেড ডিসপ্লে। এরপর হচ্ছে কি ডেটা গ্লোভস। আমরা গ্লোভস কোথায়? হাতে পরিধান করি। তার মানে তুমি যখন ভার্চুয়ালিটি পরিবেশে কাল্পনিক পরিবেশে অবস্থান করবে তখন তোমাকে হাতের মধ্যে একটা কী করতে হবে? গ্লোভস পরিধান করতে হবে, ঠিক আছে? যেটাকে বলে ডেটা গ্লোভস, মানে যেটার মাধ্যমে তোমার কাছে ডেটার কী হবে? আদান প্রদান হবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে তোমার কি পূর্ণাঙ্গ বডি স্যুট বা বডি স্যুট। সেটা হচ্ছে কি, তুমি যখন কাল্পনিক পরিবেশে থাকবা তখন সেক্ষেত্রে একটা তোমাকে স্যুট পরিধান করতে হবে। যেমন ধরো তোমরা অনেকে যারা মুভি দেখছো, এই যে তুমি ফ্লাইং জেট বা ক্রিস 3 মুভি অনেকে দেখছো, ঠিক আছে না? এই মুভিগুলো যারা দেখছো তাহলে দেখবা হচ্ছে কি ওখানে হিরো মানে হচ্ছে ঋত্বিক রোশন পাওয়া টাইগার সব একই করে ফ্লাই করে। তো দেখবা হচ্ছে সে যখন ফ্লাই করে মানে উড়ে তখন কিন্তু একটা স্যুট পরিধান করে। তাহলে একটু বলো তো বাস্তবে কি এরকম উড়া কি সম্ভব মানুষের পক্ষে? না, কাল্পনিক বা উড়া সম্ভব। তো আমরা কাল্পনিক যখন পরিবেশের মধ্যে অবতরণ করব তখন আমাদেরকে একটা স্যুট পরিধান করতে হবে। তাহলে এই উপাদানগুলো দেখে নিবা, পরীক্ষা এমসিকিউ তো এগুলোতে আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, এবার তাহলে ভার্চুয়ালিটিতে প্রয়োজনীয় কমান্ড দেওয়া হয় কি দ্বারা? ডেটা গ্লোভস দ্বারা। এগুলো হচ্ছে তুমি এমসিকিউর জন্য হচ্ছে কি করবা? দেখে নিবা। ওকে, এমসিকিউর জন্য দেখে নিবা। এরপরে দেখো এই ভার্চুয়াল রিয়েলিটিটার আমাদের দৈনন্দিন জীবনে এটার কী আছে? ইতিবাচক প্রভাব আছে, নেতিবাচক প্রভাব আছে। এবার ভার্চুয়ালিটির একটি প্রয়োগ ক্ষেত্র হলো কি টেলিপ্রেজেন্স। এটা এমসিকিউর জন্য দেখে দিবা। ভার্চুয়ালিটির প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স। আবার পরীক্ষায় ক নাম্বার আসতে পারে? টেলিপ্রেজেন্স কি? টেলিপ্রেজেন্স কি? তাহলে আমরা এখানে টেলিপ্রেজেন্সের সংজ্ঞাটা তোমাদেরকে দিয়ে দিছি। তাহলে দেখো টেলিপ্রেজেন্স হলো একটি উন্নত প্রযুক্তি যা ব্যবহারকারীর জন্য অন্য একটি স্থানে উপস্থিত থাকার অনুভূতি তৈরি করে। তার মানে তুমি এক জায়গায় অবস্থান করো, অন্য একটা স্থানে উপস্থিত থাকা। ওই যে অনেকে দেখা যায় হচ্ছে কি, মনে করো বিভিন্ন মিটিংয়ের মধ্যে অনেকে আসতে পারে না, তখন ভার্চুয়ালি কী করে? মিটিংয়ে অংশগ্রহণ করে না, ভিডিও কলের মাধ্যমে, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে। তাহলে এটাই হচ্ছে একটা টেলিভিশন, যেখানে টেলিরোবটি বা উন্নত মানের ভিডিও এবং অডিওর মাধ্যমে একটা নিয়ন্ত্রিত পরিবেশে বাস্তবসম্মত অভিজ্ঞতা লাভ করে। তার মানে ওই যে অনেক অনুষ্ঠানের মধ্যে দেখা যায় না, চিফ গেস্ট আসতে পারেনি, তাহলে উনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কি থাকে? কানেক্টেড থাকে। তো এটা হচ্ছে কি টেলিপ্রেজেন্স। তো এটা এমসিকিউর জন্য এটা দেখে নিবা, ঠিক আছে? এরপর এটা আমরা একটু পরে আসতেছি। এটা হচ্ছে কোথেকে আসে? ভার্চুয়ালিটি ইতিবাচক প্রভাব মানে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে ভার্চুয়ালিটির প্রভাবগুলো কোথায়? প্রথমে চিকিৎসা ক্ষেত্রে আছে। তো চিকিৎসা ক্ষেত্রেই হচ্ছে কোনটা ডাক্তাররা কোনটা ব্যবহার করে? এই এমআইএসটি ভার্চুয়ালিটি ল্যাপ্রোস্কোপিক এই পরিবেশটা। এরপর এমআইএসটি এর তুমি পুনরূপটা দেখে নিবা। এরপর ওখানে কী কী আছে এটা তোমরা অবশ্যই সবাই জানো, ঠিক আছে? এটা আমি আর আলোচনা করতেছি না। চিকিৎসা ক্ষেত্রে কী কী ব্যবহার আছে এগুলো দেখবা। এবার ড্রাইভিং প্রশিক্ষণে সেটাও দেখবা। কারণ হচ্ছে কি, এই যে যেগুলো উন্নত প্রযুক্তি ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র, তারা কী করে? চালকের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে পরিধান করে দেয়। তো এবার হেড মাউন্টেড ডিসপ্লে পরিধান করে দেওয়ার ফলে সুবিধাটা কী হচ্ছে? হেড মাউন্টেড ডিসপ্লেটা পরিধান করে দেওয়ার ফলে কী হচ্ছে তাদের? আচ্ছা, তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় কিংবা শুনতে সমস্যা হয় তাহলে একটু বলবা, আর একটু ক্লিয়ার করবা। সবাই একটু কমেন্টে একটু জানাও তো যে ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। একটু সবাই একটু তাড়াতাড়ি জানাও, সবাই একটু ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর এতটুক পর্যন্ত যে করাইছে তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে অবশ্যই একটু ডান লিখো। সবাই একটু কষ্ট করে ডান লিখো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত যারা বুঝতে পারছো তারা একটু কি লিখো? ডান লিখো, একটু ডান লিখো। আর সাউন্ডটা যদি ক্লিয়ার শোনা যায় তাহলে একটু ক্লিয়ার লিখো, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার। আচ্ছা, তাহলে এবার দেখো ড্রাইভিং প্রশিক্ষণ, যেগুলো উন্নত প্রযুক্তি ড্রাইভিং প্রশিক্ষণ, তারা কী করে? চালকের মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে পরিধান করে দেয়। তো এটার কাজ কি?
দেখো আমাদের স্বাভাবিক চোখের দৃষ্টিকোণ হচ্ছে কত 180 ডিগ্রি, মানে আমরা এভাবে দাঁড়িয়ে আছি, পিছনে কিন্তু দেখতে পাই না, তাহলে আমরা কত ডিগ্রি দেখতে পারি? 180 ডিগ্রি দেখতে পারি। আর যখন আমরা কি করব, এই যে যখন আমরা এই হেড মাউন্টেড ডিসপ্লেটা পরিধান করব, হেড মাউন্টেড ডিসপ্লেটা পরিধান করব, তখন কিন্তু আমরা একই সাথে কত ডিগ্রি দেখতে পারবো? 360 ডিগ্রি, মানে হচ্ছে সামনে পিছনে ডানে সব দিকে দেখতে পারবো। তো তুমি যদি গাড়ি চালানোর সময় যদি সামনে পিছনে ডানে বামে সব দিকে যদি একসাথে দেখো, তাহলে তোমার পক্ষে ড্রাইভিং শেখাটা খুব কী হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এবং তুমি যখন এই কাল্পনিক পরিবেশে যখন সহজে ড্রাইভিংটা শিখতে পারবা বা ড্রাইভিং নিখুঁতভাবে করতে পারবা, তখন তোমার মধ্যে বাস্তবে ড্রাইভ করার একটা কি চলে আসবে? সাহস চলে আসবে। এটি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। মনে করো তুমি চেস মানে হচ্ছে দাবা জানো না, কিংবা লুডো জানো না, তাহলে তোমাকে কোনোখান থেকে শিখতে হচ্ছে না। তুমি চাইলে এখন একটা অনলাইনে কী করতে পারবা? মোবাইলে একটা অ্যাপস ডাউনলোড করতে পারবা। ডাউনলোড করে ওটাতে তুমি একদিন, 2 দিন, 3 দিন, কয়েকদিন খেলার পরে দেখবা যে হচ্ছে কি, এরপরে তুমি যতগুলাই ম্যাচ খেলতেছো সবগুলো ম্যাচে তুমি কী হয়ে যাচ্ছ? উইন হয়ে যাচ্ছ। তো এবার দেখো এইভাবে যদি তুমি সবগুলো ম্যাচে যদি উইন হতে থাকো, কেউ কখনো যদি তোমাকে বাস্তবে মানে লুডো বোর্ডের মধ্যে তোমাকে যদি লুডো খেলার কী করে অফার করে, তাহলে সেক্ষেত্রে তুমি খেলবা কি না? অবশ্যই খেলবা। কারণ তোমার মধ্যে একটা সাহস থাকবে হচ্ছে কি, যেহেতু তুমি অনলাইনে খেলছো এবং অনলাইনে প্রত্যেকটা ম্যাচের মধ্যে তুমি কী হয়েছো? উইন হয়েছো। তাহলে সেক্ষেত্রে তোমাকে বাস্তবে, তোমার মধ্যে বাস্তবে খেলা একটা কি চলে আসতে পারে, সাহস চলে আসতে পারে। ঠিক আছে, এটি হচ্ছে ভার্চুয়ালিটির ইতিবাচক প্রভাব। মানে তোমার মধ্যে খুব কম সময়ের মধ্যে যে সাহস আসবে সেটা। তো এগুলি হচ্ছে পরীক্ষা এক্সপ্লেন করবা যেটা ইতিবাচক প্রভাব বলে। তো এটার বিভিন্ন ইতিবাচক প্রভাবের বিভিন্ন ক্ষেত্রগুলো আছে, এগুলো আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি। বিমান চালনা প্রশিক্ষণে, মহাশূন্য অভিযানে, সামরিক বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, শিল্পকার, নগর পরিকল্পনা। এইটা একটু ভালো মতো দেখবা। কোনটা? নগর পরিকল্পনা। এই নগর পরিকল্পনা এটা অনেক সময় বেশি আসে উদ্দীপকে, ভার্চুয়ালিটি যা দেওয়া থাকে। আমি টপিক শেষে আলোচনা করব যে উদ্দীপকের মধ্যে কোন কোন ওয়ার্ডগুলো লেখা থাকলে তুমি ভার্চুয়ালিটি বুঝবা। তো এবার দেখো গ বা গত আসতে পারে যে উদ্দীপকের প্রযুক্তিটির নগর পরিকল্পনায় ব্যবহার লিখো। তো ভার্চুয়ালিটি ব্যবহার নগর পরিকল্পনা খুবই বেশি। নগর শব্দের অর্থ হচ্ছে কি? শহর। একটা শহরের পরিকল্পনা মানে হচ্ছে কি, ধরো একটা ভবন করবা, মানে একটা বিল্ডিং করতে হবে। তো বিল্ডিংটা করার আগে ফার্স্টে ইঞ্জিনিয়ার কাছে যেতে হয়। এবার ইঞ্জিনিয়ার কি করবে? পুরো বিল্ডিংটা তোমাকে একটা প্ল্যান দিয়ে দিবে, যে প্ল্যানের মধ্যে বিল্ডিংটা, ধরো তুমি 10 তলা, কোন তলায় কোথায় কোন ফ্ল্যাটে কোন জায়গায় ড্রয়িং, কোন জায়গায় ডাইনিং, কোন জায়গায় বেডরুম, কোন জায়গায় ওয়াশরুম, কোন জায়গায় কিচেন, হ্যাঁ কোন জায়গায় প্রেয়ার্স রুম, এরপর কোথায় লিফট থাকবে, কোথায় স্টেয়ার বা সিঁড়ি থাকবে, সব কিছুই কিন্তু তোমাকে একটা দিয়ে দিবে, প্ল্যানের মধ্যে সব দিয়ে দিবে। এবং তোমার বিল্ডিংটা করার পরে একদম ফাইনালি সব কিছু কমপ্লিট করার পর কেমন দেখাবে, সামনে থেকে কেমন, পিছন থেকে কেমন, উপর থেকে দেখতে কেমন দেখাবে, সব কিছুই তোমাকে প্ল্যানে দিয়ে দিচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, তুমি বাস্তবে কিন্তু এখনও বিল্ডিংটা করোনি। বিল্ডিংটা না করার আগেই বিল্ডিংটা সম্পর্কে তুমি পুরোপুরি কী পেয়ে যাচ্ছ? ধারণা পেয়ে যাচ্ছ। এটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। মানে আমরা কোনো কিছু বাস্তবে না করেও এটা সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়ে যাওয়াটাই হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। তো নগর পরিকল্পনা এটা বেশি আছে। তাহলে এই যে তুমি একটা রোড করতে গেলেও তোমাকে রোড করার আগে পরিকল্পনা করতে হবে। ঠিক আছে, একটা ব্রিজ করতে গেলে ব্রিজ করার আগে পরিকল্পনা করতে হবে, একটা পার্ক করতে গেলে পার্ক করার আগে পরিকল্পনা করতে হবে। তার মানে বাস্তবে না করার আগে যদি আমরা ওটা সম্পর্কে পুরোপুরি পরিকল্পনা বা পুরোপুরি ধারণা লাভ করতে পারি, সেটি হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি। তো এটির ইতিবাচক প্রভাবগুলো ভালো দেখে নিবা। এরপর দেখো এটা নেতিবাচক প্রভাব। প্রথম হচ্ছে মনুষ্যত্বহীনতা। মনুষ্যত্বহীনতা মানেটা হচ্ছে কি, এখানে মনুষ্যত্বহীনতা মানেটা কি বোঝাচ্ছে? তাহলে এটা মানে হচ্ছে কি, এই যে দেখো ভার্চুয়ালের কারণে এখন মানুষ কি হয়ে যাচ্ছে, এই যে মনুষ্যত্ব হারিয়ে ফেলতেছে। কীরকম দেখো, ধর তোমার আইডি কেউ কী করে ফেললো, হ্যাক করে ফেললো। হ্যাক করে তোমার আইডি থেকে একটা উল্টাপাল্টা পোস্ট করে দিল। এখন যাদেরকে উদ্দেশ্য করে পোস্টটা করা হয়েছে তারা তো অত কিছু বিচার বিবেচনা না করেই তোমার উপরে অ্যাটাক শুরু করে দিল। এবার অ্যাটাক তো কোনো না কোনো একটা ঘটনা হয়ে গেল, পরবর্তীতে ঘটনা তদন্ত করে দেখা গেল ওই ঘটনার সাথে, যেই ঘটনার কারণে তোমার উপরে অ্যাটাকটা হলো সেটার সাথে তুমি কোনো অবস্থাতে সম্পৃক্ত না, কোনো অবস্থাতে তুমি সম্পৃক্ত না, কিন্তু তোমার উপর তাকে ঘটনা ঘটাই ফেলছে। হ্যাঁ, তো এটি হচ্ছে কি মনুষ্য। তার মানে হচ্ছে মানুষের ধর্ম হচ্ছে কি মনুষ্যত্ব। তো এই মনুষ্যত্বহীনতা আমাদের কি হচ্ছে? লোপ পাচ্ছে। দেখো আমরা কিন্তু মানুষকে মারতেছি, কিন্তু পশুকে মারে না। ঠিক আছে, মানে পশুকে মারে কিন্তু সমজাতীয় না। বাঘের বাচ্চাকে মারে না, বাঘ মারলে হরিণের বাচ্চাকে মারবে, শিয়ালের বাচ্চাকে মারবে। কিন্তু আমরা মানুষই হচ্ছে মানুষকে মারি। ঠিক আছে, তার কেন? আমাদের মনুষ্যত্ব কি পাচ্ছে? লোপ পাচ্ছে। এটা কিসের কারণে? ভার্চুয়াল রিয়েলিটির কারণে, মানে কাল্পনিক জিনিসের কারণে। যেখানে এআই আসছে না, এআইটা একটা মনে করছে কি কাল্পনিক। এর কারণে এখন এআই দিয়ে অনেক কিছু করা হচ্ছে, তুমি বুঝতেই পারবে না এটা বাস্তব নাকি কাল্পনিক।
তুমি বুঝতেই পারবে না। তাহলে এগুলোর কারণে এখন অনেক কিছু লোপ পাচ্ছে, তাহলে যেটাকে বলছে মনুষ্যত্বহীনতা। এবার স্বাস্থ্যের ক্ষতি কেন? ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে পুরোটাই হচ্ছে কম্পিউটার নিয়ে যায়। মানে তুমি যদি গেমস খেলো, গেমস তো একটা ভার্চুয়াল রিয়েলিটি, তার মানে তোমাকে মোবাইলের সামনে থাকতে হবে। হ্যাঁ, তুমি যেটা প্ল্যান করবা এটা কম্পিউটারের সামনে তোমাকে বসে থাকতে হবে। তাহলে আমরা অনেকক্ষণ সময় ধরে যদি মোবাইল ইউজ করি বা কম্পিউটার ইউজ করি, তাহলে আমাদের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? আচ্ছা, এরপর কল্পনা নির্ভরতা। তখন আমরা দেখো মানে কোনো একটা কাজ বাস্তবে করবো না, কিন্তু এই ভার্চুয়ালিটির কারণে আমরা মনে মনে অনেক পরিকল্পনা করে ফেলবো, এই করে ফেলবো, সেই করে ফেলবো, কিন্তু বাস্তবে আমাদের পক্ষে কোনো কিছু করা সম্ভব হবে না। তাহলে কল্পনা মানে কল্পনার উপর আমরা নির্ভরশীল হয়ে যাবো। এরপর হচ্ছে কি ব্যয় বৃদ্ধি। ব্যয় বৃদ্ধি মানে হচ্ছে কি ওই যে ভার্চুয়াল রিয়েলিটিতে যে ডিভাইসগুলো ইউজ করা হচ্ছে, হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভ, বডি স্যুট, এগুলোর দাম হচ্ছে খুবই বেশি, যেটাকে বলছে ব্যয় বৃদ্ধি। তাহলে এবার পরীক্ষায় তোমার কি কি লেখা থাকলে বা কি কি বলা থাকলে উদ্দীপকের মধ্যে কি ওয়ার্ডগুলো দেওয়া থাকলে তুমি বুঝবো হচ্ছে কি এটা ভার্চুয়াল রিয়েলিটি। তাহলে দেখো পরীক্ষা উদ্দীপকের ভালো মতো খেয়াল করবা। যদি বলা থাকে হচ্ছে কি বাস্তব, এরপরে অবাস্তব, এরপরে কাল্পনিক, এরপরে কম্পিউটার নিয়ন্ত্রিত, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ। বাস্তব, অবাস্তব, কাল্পনিক, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ। এরপর হচ্ছে দেখো ত্রিমাত্রিক পরিবেশ। হ্যাঁ, এরপর 3D সিমুলেশন, কম্পিউটার সিমুলেশন। তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর থেকে কোনো একটা ওয়ার্ড যদি তুমি উদ্দীপকের মধ্যে দেখো, তাহলে বুঝে যাবো হচ্ছে এটাকে ভার্চুয়াল রিয়েলিটি, একদম চোখ বন্ধ করে। কী কী? বাস্তব, অবাস্তব, কাল্পনিক, কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, ত্রিমাত্রিক পরিবেশ, 3D সিমুলেশন, কম্পিউটার সিমুলেশন। এই ওয়ার্ডগুলোর থেকে একটা ওয়ার্ড যদি তুমি উদ্দীপকে দেখো, তাহলে চোখ বন্ধ করো, তুমি এটা মেনে নিতে পারবো হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। এরপরে ভার্চুয়ালিটি থেকে যে বর্ণনাগুলো লিখতে হয় সেটা তো তোমরা সবাই জানো। ওকে, আচ্ছা আমরা তাহলে এরপরের টপিক্সে যাচ্ছি। এরপরের আমরা টপিক্সে যাচ্ছি। এরপর কি? কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে এআই, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই। তাহলে মানুষ হচ্ছে কৃত্রিম মানে হচ্ছে কি যেটা প্রাকৃতিক না, তার মানে আমরা আমাদের চিন্তাগুলোকে যে কম্পিউটারের মাধ্যমে প্রকাশ করবো সেটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা। এই জন্য বলা হচ্ছে, কাকে বলে দেখা যাচ্ছে, মানুষের চিন্তা ভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার নির্ভর যন্ত্রের মাধ্যমে রূপদান করাকে কি বলা হচ্ছে? কৃত্রিম বুদ্ধিমত্তা। ওকে, এরপর দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি চালুকরণ হচ্ছে কি সর্বপ্রথম জন ম্যাকার্থি, আর কৃত্রিম বুদ্ধিমত্তা জানা হচ্ছে কি অ্যালান টুরিং। এগুলো দেখে নিবে এমসিকিউর জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে 3 প্রকার: এএনআই, এজিআই, এএসআই। এএনআই আর্টিফিশিয়াল ন্যারো ইন্টেলিজেন্স, এজিআই আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, এরপর হচ্ছে কি এএসআই আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স। এএনআই হচ্ছে কি, এখানে দেখো সবগুলো দেওয়া আছে। এএনআই হচ্ছে কি ন্যারো, মানে যেটা একটা কাজই করতে পারবে, যেটা লুডো খেলে লুডো খেলবে, দাবা খেলে দাবা খেলবে, একটাই। লুডো খেলে দাবা খেলতে পারবে না, দাবা খেলে লুডো খেলতে পারবে না, সেটা হচ্ছে এএনআই। এজিআই হচ্ছে যেটা স্বাভাবিকভাবে সব কাজ করতে পারে, সেটা হচ্ছে এজিআই জেনারেল ইন্টেলিজেন্স। আর যেটা আমাদের চেয়ে দ্রুতগতিতে যে কোনো সমস্যার সমাধান করতে পারে সেটা হচ্ছে এএসআই, মানে সুপার ইন্টেলিজেন্স। মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান এবং সব রকম বুদ্ধিভিত্তিক কাজ করতে পারে, ঠিক আছে? তাহলে একটা কাজ করতে পারলে এএনআই ন্যারো, এর স্বাভাবিকভাবে সব কাজ করতে পারলে সেটা হচ্ছে জেনারেল। আর দ্রুতগতিতে, আমাদের চেয়ে দ্রুতগতিতে, মানুষের চেয়ে দ্রুতগতিতে করতে পারলে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কি সুপার। এরপরে দেখো কৃত্রিম বুদ্ধিমত্তা তারও কী কী তোমাকে দেখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান ক্ষেত্র হচ্ছে কয়টা? 3টা। কয়টা? 3টা। সেটা হচ্ছে কি বুদ্ধিভিত্তিক বিজ্ঞান, রোবোটিক্স, ন্যাচারাল ইন্টারফেস। এবার এই বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের অনেকগুলো ক্ষেত্র আছে। দেখো যেটা গর্তবাদ চট্টগ্রাম বোর্ডে কিন্তু এখান থেকে আসছে, সেটা হচ্ছে কি, তাহলে দেখো প্রথমে এখানে কি আছে? মেশিন লার্নিং, এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, ফাজি লজিক, নিউরাল নেটওয়ার্ক, জেনেটিক অ্যালগোরিদম, ইন্টেলিজেন্ট এজেন্ট। এখান থেকে এই যে দেখো এই নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে আসছে, আমরা এরপরে স্লাইডে দেখবা তোমরা, ঠিক আছে? এরপর রোবোটিক্স, রোবোটিক্স তো আমাদের একটা টপিক, সেটা ন্যাচারাল ইন্টারফেস। দেখো ওই ভার্চুয়াল রিয়েলিটি একটু আগে বলছিলাম, এটা এক প্রকার কি এআই। তাহলে এই ন্যাচারাল ইন্টারফেসের একটা প্রয়োগ ক্ষেত্র হচ্ছে কি ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, তাহলে এগুলো দেখে নিবা। এরপরে দেখো ওই যে বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের যে আমরা কিছু অংশ দিছি বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের মধ্যে, সেগুলো একটু ভালো মতো দেখো।
তাহলে ওখানের মধ্যে হচ্ছে কি বুদ্ধিভিত্তিক বিজ্ঞান সেই জিনিসটা আমরা দিচ্ছি। তো বুদ্ধিভিত্তিক বিজ্ঞানের মধ্যে আমরা যে মেশিন লার্নিং, হ্যাঁ, এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, এগুলো কি সেগুলো একটু ভালো মতো দেখে নিবা। এরপর এমসিকিউর জন্য এখানে দেখবা যে দেখো মেশিন লার্নিং প্রধানত 3 ধরনের হতে পারে। কয় ধরনের? প্রধানত 3 ধরনের। তাহলে কি সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড, এরপর হচ্ছে কি রেইনফোর্সমেন্ট লার্নিং, এগুলো একটু ভালো মতো দেখে নিবা। এরপর এক্সপার্ট সিস্টেম, আমরা তো জানি এক্সপার্ট কাদেরকে বলি, হ্যাঁ, যে একটা বিষয়ে যে অভিজ্ঞ হলে তাকে এক্সপার্ট বলি, ঠিক আছে না? মানে ওই বিষয়ের উপর তাকে যখনই যে প্রশ্ন করি না কেন তার থেকে সেই ধরনের উত্তর পেয়ে যায়, তখন আমরা তাকে কি বলে হচ্ছি? এক্সপার্টস। তো এখানে হচ্ছে একটা কম্পিউটারের মধ্যে যখন একটা বিষয়ের উপর সব তথ্য আগে থেকে সংগ্রহ করা থাকবে, এরপর ওই বিষয়ের উপর তুমি কম্পিউটারকে যাই প্রশ্ন করো না কেন সে তোমাকে সেই ধরনের কি দিয়ে দিচ্ছে, উত্তর দিয়ে দিচ্ছে, তাহলে সেটা হচ্ছে এক্সপার্ট সিস্টেম। তো এগুলো দেখে নিবে। এরপর লার্নিং সিস্টেম, এগুলো হচ্ছে এক্সপার্ট সিস্টেম, লার্নিং সিস্টেম, মেশিন লার্নিং জ্ঞানমূলকের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা প্রয়োজন, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে, ঠিক আছে? এরপরে দেখো, হ্যাঁ, এরপরে দেখো ফাজি লজিক, এগুলো একটু দেখবে। দেখো ফাজিল লজিক মানে এতটুকু পর্যন্ত এটাকে আমরা কি বলি? ফাজিল। তো ফাজিল কাদেরকে বলি? যারা ফাজলামি করে, মানে হচ্ছে কি মিথ্যা একটা কথার সত্য বানিয়ে ফেলবে, এমনভাবে বুঝাই বলবে, আবার সত্য কথাকে এমনভাবে বলবে এটা মিথ্যা বানিয়ে ফেলবে, তাদেরকে ফাজিল বলি। তো ওখান থেকে আমরা মনে করছি কি ফাজিল লজিক হলো এমন এক ধরনের লজিক যা সাধারণ সত্য এবং মিথ্যা মানগুলোর চেয়েও বেশি কিছু কি করতে পারে, শনাক্ত করতে পারে, এটা হচ্ছে ফাজিল লজিক। পরে এই নিউরাল নেটওয়ার্ক, এটা থেকে হচ্ছে গতবার কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের মস্তিষ্ক যেরকম কাজ করে, এটা এমন একটা এআই, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কের মতো সে নকল কাজ করার উদ্যোগ নেই। সেটা কেমন? মানে এই নিউরাল নেটওয়ার্কের হচ্ছে 3টা অংশ আছে। একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ইনপুট লেয়ার মানে ইনপুট স্তর, আর একটা হচ্ছে কি হিডেন লেয়ার মানে হচ্ছে কি লুকায়িত স্তর, আর একটা হচ্ছে কি আউটপুট লেয়ার। তাহলে দেখো কয়টা? 3টা। ইনপুট স্তর, লুকায়িত মানে হিডেন লেয়ার, এরপর হচ্ছে একটা হচ্ছে কি আউটপুট স্তর, 3টা। সেটা মানে হচ্ছে, তাহলে ইনপুট স্তর মানে কি? ধরো তোমাকে আমি প্রশ্ন করলাম, সেটাও তাহলে প্রশ্নগুলো তোমাকে শুনতে হবে, তাহলে আমি যে বললাম তুমি যে শুনতেছো সেটা হচ্ছে কি ইনপুট, মানে তুমি মাথার মধ্যে ইনপুট দিচ্ছ। এরপর প্রশ্নগুলোর আনসার কী হতে পারে সেটা তুমি মস্তিষ্ক দিয়ে বিবেচনা করতেছো, কিন্তু সেটা তুমি কি বিবেচনা করতেছো সেটা কিন্তু আমরা কেউ দেখতেছি না, তাহলে সেটা হচ্ছে লুকায়িত আছে, তাহলে সেটাকে বলা হচ্ছে হিডেন লেয়ার। এরপর তুমি বিবেচনা করার পর তুমি আনসার দিলা, তাহলে আনসারটা আমরা শুনতেছি, তাহলে সেটা হচ্ছে কি আউটপুট স্তর। তাহলে কয়টা? 3টা, ঠিক আছে? কয়টা? 3টা। তাহলে এগুলো একটু দেখে নিবা, এই যে এটা দেখে নিবা, এই যে দেখো একটু চিত্রটার মধ্যে একটু সবাই দেখো। তাহলে এখানে দেখো, প্রথমে তুমি এই যে তোমাকে প্রশ্ন করলাম অনেকগুলো, তুমি এগুলো সব শুনলা, শোনার পর এবার মস্তিষ্কে তুমি বিবেচনা করছো, তাহলে সেগুলো হচ্ছে হিডেন লেয়ার, এই যে এগুলো হচ্ছে হিডেন লেয়ার। এবার করার পর তুমি কি দিছো, আমাকে আউটপুটটা দিছো, মানে আনসারটা দিছো, সেটা হচ্ছে কি আউটপুট লেয়ার। তাহলে এই চিত্র, এরকম একটা চিত্র কিন্তু আসছিল গত বছর, হ্যাঁ, তো এই বছর এটা আসবে না এরকম কোনো কেউ বলতে পারবে না। কেন? কারণ হচ্ছে আমাদের প্রশ্ন কিন্তু কি নয়, অভিন্ন প্রশ্ন, ঠিক আছে? সব বোর্ডেই হচ্ছে কী হবে, একই প্রশ্ন হচ্ছে, তার জন্য হচ্ছে আমরা এটা বলতে পারবো না হচ্ছে যে গত বছর যেটা আসেনি সেটা যে আসছে, সেটা যে এই বছর আসবে না, এটার কোনো নিশ্চয়তা আমরা কেউ দিতে পারবো না। তো এই জন্য হচ্ছে আমাদেরকে প্রত্যেকটা টপিকস একটু জানা থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে তাহলে এটা কি গেল? তাহলে এবার তুমি এই যে জেনেটিক অ্যালগরিদম এখানে কাকে বলা আছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নিবা। এরপর ইন্টেলিজেন্ট এজেন্ট কাকে বলা আছে সেগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? তোমরা এখানে প্রত্যেকটা জিনিস প্রয়োজনে তোমরা কি করবা, অ্যাসেস দেওয়ার স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবা। ক্লিয়ার? সব কিছু বোঝা যাচ্ছে? বোঝা গেলে একটু ডান লিখো, সবাই একটু ডান লিখো, তো বোঝা গেলে একটু ডান লিখো। আচ্ছা, এরপর এগুলো গেল, এটা হচ্ছে কি কৃত্রিম বুদ্ধিমত্তা গেল। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার পরে আমরা কি দেখবো, রোবোটিক্স। এবার আমরা রোবোটিক্স কাকে বলে এখানে আছে, তোমরা সেগুলো দেখবে, আমি এগুলো এক্সপ্লেন করতেছি, আমি এগুলো হচ্ছে তোমাদেরকে যা যা পড়তে হবে সেগুলো দেখতেছি। তাহলে ওখানে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলো তুমি এমসিকিউর জন্য ভালো মতো মনে রাখবা, পরীক্ষা এমসিকিউতে আসবে যে নিচের কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্র, কৃত্রিম বুদ্ধিমত্তার জনক কি, কৃত্রিম বুদ্ধিমত্তা কত প্রকার, এগুলো সবগুলো ভালো মতো এমসিকিউর জন্য দেখে নেব। এরপরে দেখো রোবট শব্দটি কোত্থেকে আসছে, হ্যাঁ, এটা আর রোবটটা এটা কী শব্দ, এটা পরীক্ষা এমসিকিউতে আসবে স্লাভিক শব্দ থেকে, ঠিক আছে? এবার রোবট শব্দের অর্থ হচ্ছে কি দাস, স্লেভ বা কর্মী। এবার সর্বপ্রথমে এগুলো জর্জ ড্যাবলকে রোবোটিক্সের কি বলা হচ্ছে, জনক বলা হয়, এগুলো দেখে নিবা, ঠিক আছে? সরি, রোবোটিক্স। এরপর হচ্ছে সর্বপ্রথম প্রোগ্রামের রোবট আবিষ্কার করেন জর্জ ড্যাবল। আচ্ছা, এরপর হচ্ছে কি কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি গুণে ঘোরানো যায়, 360 ডিগ্রি গুণে। মানে হচ্ছে কি আমি ধরো এইভাবে আছি, আমাকে পিছনে থাকাইতে হচ্ছে, তাহলে কিন্তু আমার বডিটা অপরিবর্তিত রেখে আমি কিন্তু মাথাটাকে পুরোপুরি পিছনে ঘোরাতে পারবো না। তাহলে পুরোপুরি পিছনে ঘুরতে হলে আমাকে পুরো বডিটা ঘুরাতে হবে, কিন্তু তার মানে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমরা যেদিকে ইচ্ছা সেদিকে চাইলে মুভ করতে পারি না। হাতকে মনে করে এভাবে ভাঁজ করতে পারতেছি, কিন্তু পিছন দিকে ভাঁজ করা আমাদের পক্ষে কি নয়, সম্ভব নয়। বাট রোবট কী করতে পারবে,
তাকে পিছনে তাকাতে হবে, সেভাবে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই থাকবে, তার বডি অপরিবর্তিত থাকবে, শুধুমাত্র মাথাটাকে সে পিছনে মুভ করতে পারবে, ঘোরাতে পারবে। এই জন্য বলা হচ্ছে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে যেদিকে ইচ্ছে সেদিকে ঘোরাতে পারবে। এই জন্য বলা হয় কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি কোনো ঘোরানো হয়। তাহলে এগুলো দেখে নিবা। আর একটা রোবটের মধ্যে কী কী উপাদান আছে, কি কি উপাদান আছে, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিবা। উপাদানগুলো কি কি দেখো। প্রথমে কি আছে এখানে, প্রথমে কি আছে, পাওয়ার সিস্টেম। পাওয়ার সিস্টেম মানে হচ্ছে কি, মোবাইলের মধ্যে যেমন পাওয়ার সিস্টেম হিসেবে কি আছে, ব্যাটারি, রোবটের মধ্যেও ব্যাটারি আছে। তাহলে ব্যাটারি কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে রিচার্জেবল, আর একটা হচ্ছে কি নন রিচার্জেবল। মানে একটা চার্জ দেওয়া, চার্জ শেষ হয়ে গেলে চার্জ দেওয়া যাবে, আর একটা চার্জ শেষ হয়ে গেলে আর চার্জ দেওয়ার কোনো সুযোগ নেই, যেমন গড়ির ব্যাটারিগুলো, সেটা হচ্ছে কি নন রিচার্জেবল। তাহলে রোবটের কি রিচার্জেবল ব্যাটারি ইউজ করা হয়। এরপর অ্যাকচুয়েটর। অ্যাকচুয়েটর মানে হচ্ছে কি নড়াচড়া করা। এই যে দেখো আমরা যেরকম হাত পা নড়াচড়া করতে পারতেছি, এটা কি বলা হচ্ছে, তাইলে বলো আমরা হাত পা নড়াচড়া করতে পারতেছি কিসের সাহায্যে, আমাদের এখানে কি আছে বলে, পেশি আছে বলে, পেশি। আমাদের শরীরে পেশির সাহায্যে আমরা হাত পা সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়াচড়া করতে পারে। তো এই জন্য রোবটের পেশি বলা হয় কাকে, অ্যাকচুয়েটর। তাহলে পরীক্ষায় যদি তোমাকে এমসিকিউতে বলে রোবটের পেশি বলা হয় কাকে, অ্যাকচুয়েটর, বা রোবট তার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করার জন্য কোনটি ইউজ করে, কোনটি ব্যবহার করে, অ্যাকচুয়েটর। ওকে। এরপর ম্যানিপুলেশন মানে হচ্ছে কি পরিবর্তন করা। সেটা হচ্ছে কেমন, মোবাইলের এখানে আছে, আমি এটাকে এখান থেকে ধরে এখানে নিয়ে গেলাম, তাহলে আমি হাতে ধরে মোবাইলটা কী করতে পারতেছি, স্থান পরিবর্তন করতে পারতেছি। তাহলে এই রোবটও কী করতে পারবে, যে কোনো বস্তু স্থান পরিবর্তন করতে পারবে, কিসের সাহায্যে, ম্যানিপুলেশন সাহায্যে। এরপর অনুভূতি, আমরা পানিতে হাত দিলে বুঝতে পারি পানিটা গরম নাকি ঠান্ডা, রোবটও বুঝতে পারবে এরকম, আমাদের মতো অনুভূতি গ্রহণ করতে পারবে। তাহলে এটাকে বলেছে কি, অনুভূতি। এরপর ঘূর্ণায়মান বডি, যে একটাকে বললাম না, রোবটকে সব দিক দিয়ে কী করা যায়, ঘোরানো যাবে, রোবটের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য রোবটের বডিটাকে বলা হচ্ছে ঘূর্ণায়মান বডি। এরপর হচ্ছে ইলেকট্রনিক সার্কিট। মনে করো তোমাকে কেউ এখানে চিমটে দিল, সেটা তোমাকে কে বলতেছে, মস্তিষ্ক। তাহলে এখান থেকে হাত থেকে বার্তাটা মস্তিষ্কে নিয়ে যাচ্ছে কে, স্নায়ু বা কোষ, স্নায়ু বা কোষ। আর রোবটের কোষ হচ্ছে কি, ইলেকট্রনিক সার্কিট, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সার্কিট আছে। আর এবার দেখো তোমার শরীরে যে কোনো সমস্যা হোক বা যে কোনো জায়গায় কেউ আঘাত করলে, সেটা তোমাকে কে নির্দেশ দেয়, মস্তিষ্ক। মানে প্রত্যেকটা জায়গা থেকে সবগুলা প্রত্যেকটা জায়গার কোষগুলা কিসের সাথে সংযুক্ত, মস্তিষ্কের সাথে। তো এখানেও রোবটের প্রত্যেকটি ইলেকট্রনিক সার্কিট হচ্ছে কিসের সাথে, মস্তিষ্কের সাথে। তাহলে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। এরপর দেখো আমরা এখানে রোবটের ব্যবহার দিচ্ছি, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখো, কোথায় কোথায় রোবট ব্যবহার করা হচ্ছে। এক কথা হচ্ছে যে কাজগুলো করা মানুষের পক্ষে কষ্টকর কিংবা অসম্ভব, আমরা সেই কাজগুলোতে কাকে ইউজ করতে পারি, রোবটকে ব্যবহার করতে পারি। তাহলে কোথায় কোথায় ব্যবহার, সেগুলো তোমরা সবগুলো একটু দেখে নিবা, ক্লিয়ার, এগুলো একটু দেখে নিবা। এরপরে দেখো মহাকাশ অভিযান, এটা ক নাম্বারের জন্য মহাকাশ অভিযান কাকে বলে দেখে নিবা। মহাকাশের রহস্য উদ্ঘাটনের জন্য যে অভিযান করা হয় তাকে মহাকাশ অভিযান বলা হচ্ছে। এরপর এখানে দেখো বিশ্বের সর্বপ্রথম মানুষ বহনকারী রকেট হচ্ছে কোনটা, ভস্টক 1। আর সর্বপ্রথম প্রাণী অবতরণকারী রকেট হচ্ছে কি, স্পুটনিক 1। স্পুটনিক 1, এটা খেয়াল করবা, একটা হচ্ছে ভস্টক 1, একটা স্পুটনিক 1। তাহলে প্রাণী অবতরণকারী বললো হচ্ছে কি, স্পুটনিক 1। আর মানুষ অবতরণকারী বললে, তাহলে দেখো মানুষ অবতরণকারী বললে তখন তুমি কি বলবা, ভস্টক 1। ক্লিয়ার, ভস্টক 1, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এগুলো একটু ভালো মতো খেয়াল করবা। এই যে দেখো কি, 1957 4 অক্টোবর সোভিয়েত ইউনিয়ন, যার নাম হচ্ছে কি, স্পুটনিক। তাহলে প্রাণী অবতরণকারী বললো হচ্ছে কি, স্পুটনিক 1, আর রকেট অবতরণকারী হচ্ছে মানুষ অবতরণকারী, ভস্টক। এগুলো দেখে নিবা, হ্যাঁ। এরপর সর্বপ্রথম মানুষ কত সালে গেছে, 1961 সালে 12 এপ্রিল। এরপর হচ্ছে রাশিয়ার নবযাত্রীর নাম হচ্ছে কি, ওই বিজ্ঞানীর নাম হচ্ছে কি, রাশিয়ান একজন বিজ্ঞানী যার নাম ছিল ইউরি গ্যাগারিন, রাশিয়ান বিজ্ঞানী, 27 বছর বয়সী। তো এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে। এরপরে এগুলো এমসিকিউর জন্য ভালো মতো দেখে নিবা, মহাকাশ অভিযান। এরপর দেখো আমরা কোথায় আছি, বায়োমেট্রিক্স, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, বায়োমেট্রিক্স। তাহলে আমরা জানি বায়োমেট্রিক্স, বায়ু শব্দের অর্থ হচ্ছে কি, জীব বা জীবন। ম্যাট্রিক্স শব্দের অর্থ হচ্ছে কি, পরিমাপ। তার মানে হচ্ছে একটা জীবের পরিমাপ ঘটালে, জীবের পরিমাপ ঘটালে হচ্ছে কি, জীবের পরিমাপ, জীবের কিসের উপর পরিমাপ করা, বৈশিষ্ট্যের উপর। একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে কি আচরণগত। তাহলে দুই ধরনের বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। তাহলে গঠনগত বৈশিষ্ট্যগুলো কি কি, হ্যাঁ, গঠনগত বৈশিষ্ট্য দেখে নিবা। একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি, ফেস রিকগনিশন, আইরিস বা রেটিনা স্ক্যান, ডিএনএ, এগুলো দেখে নিবা। এরপর হচ্ছে তুমি যেটা দেখবা সেটা হচ্ছে কি, আচরণগত বৈশিষ্ট্য, তিনটা আছে, বা পরীক্ষায় আসতে পারে আচরণগত বৈশিষ্ট্য, বায়োমেট্রিক্স ব্যাখ্যা করো, তাহলে সেক্ষেত্রে এগুলো তুমি ব্যাখ্যা করবা, এগুলো দেখে নিবা। এরপরে হচ্ছে কি, তুমি বায়োমেট্রিক্সের ব্যবহার, এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, তুমি একটু দেখে নিবে এখানে কী কী ব্যবহার আছে, হ্যাঁ, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন তৈরি কোনটি ব্যবহৃত হয়, বা নিচে আসতে পারে বায়োমেট্রিক্সের ব্যবহার কোনটিতে কোনটিতে আছে, নিচে কোনটিতে বায়োমেট্রিক্সের ব্যবহার করা হয়, তাহলে এগুলো দেখে নিবে। এমসিকিউর জন্য এটা খুবই বেশি, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। এই জিনিসগুলো এমসিকিউর জন্য ভালো মতো দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে
আচ্ছা, এরপর রিফাতুজ্জামান স্যার বলছে চ্যাপ্টার 3-4 করান। হ্যাঁ, চ্যাপ্টার 3-4 হচ্ছে আমাদের ধাপে ধাপে আসবে, ঠিক আছে? আমরা আগেই বলছিলাম শুরুতেই আমরা প্রত্যেকটা অধ্যায় এখানে করাবো। তাহলে আমাদের লাইভ ক্লাস আজকেও হবে, কালকে হবে, পরশু হবে, টানা 3 দিন 8টা থেকে আমাদের লাইভ ক্লাসগুলো চলমান থাকবে। তো আমরা 6টা অধ্যায় করার চেষ্টা করব, ঠিক আছে? ধাপে ধাপে প্রত্যেকটা অধ্যায় আসবে। এরপর দেখো বায়ো ইনফরমেটিক্স, তাহলে কি জীব সংক্রান্ত, তাহলে জীব বা জৈব বা ড্রাই ল্যাব এই ধরনের যদি কোনো কথাবার্তা বলে তখন সেক্ষেত্রে বুঝবো হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। হ্যাঁ, বায়ো ইনফরমেটিক্স, তাহলে জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে প্রযুক্তি প্রয়োগ হলে কি বায়ো ইনফরমেটিক্স। ওকে, আচ্ছা, এরপর বায়ো ইনফরমেটিক্সের এই যে জৈব তথ্য কথাবার্তা বলা থাকলে উদ্দীপকের মধ্যে সেটা বায়ো ইনফরমেটিক্স হবে, ঠিক আছে? এরপর হচ্ছে যখন এটা এমসিকিউর জন্য এমসিকিউর জন্য কিংবা হচ্ছে জ্ঞানমূলকের জন্য, এটাও মনে রাখবা, যখন জৈব তথ্য নিয়ে গবেষণা করা হয় তাকে কি বলা হচ্ছে? ড্রাই ল্যাব বলা হচ্ছে। হ্যাঁ, আর সর্বপ্রথম বায়ো ইনফরমেটিক্স শব্দটি ব্যবহার করে কি পলিন হগেক, এগুলো ভালো মতো দেখে নিবা। এরপরে এটা দেখো বায়ো ইনফরমেটিক্স পদ্ধতি কাজ করে কয়টি? 4টি ভিন্ন শাখা, এগুলো দেখে নিবা এমসিকিউর জন্য, আণবিক, জীববিদ্যা, ডেটাবেস, প্রোগ্রামিং, এগুলো। এরপর এই এমসিকিউর জন্য এগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে, এগুলো দেখো এখানে দেখো এমসিকিউ সিকিউর জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলো দেখবা, ওপেন সোর্স সফটওয়্যারগুলো দেখবা। বা এখান থেকে এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি বায়ো ইনফরমেটিক্সে ব্যবহৃত সফটওয়্যার, এমসিকিউর জন্য খুব ভালো করে দেখে নিবা। এরপরে দেখো এইগুলো হচ্ছে বায়ো ইনফরমেটিক্সের ব্যবহার, এখানে দিয়ে দিছি কোথায় কোথায় আছে। তাহলে এটা সিকিউতে আসতে পারে, এখান থেকে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, তাহলে এই যে দেখো এমসিকিউতে বলতে পারে মলিকুলার মেডিসিন তৈরিতে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে? জিন ফাইন্ডিং গবেষণা কোনটি ব্যবহৃত হয়, জিন থেরাপিতে কোনটি ব্যবহৃত হয়, জিন থেরাপিতে কোনটি ব্যবহৃত হয়, ঠিক আছে? কোনটি ব্যবহৃত হয়। এরপর হচ্ছে কি আছে জিন ফাইন্ডিং গবেষণা কোনটি ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে? ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিসের ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়, বা পরীক্ষা উদ্দীপকের মধ্যে যদি জিন থেরাপি নিয়ে কোনো কিছু বলা থাকে, মলিকুলার মেডিসিন, ডিএনএ ম্যাপিং অ্যানালাইসিস, হ্যাঁ, এরপরে জীবাণু অস্ত্র বা জৈব অস্ত্র তৈরি, মানব টিকার, এই ধরনের যদি এগুলার যদি কোনো না কোনো একটা কথাবার্তা উদ্দীপকে বলা থাকে তখন বুঝবো কি বায়ো ইনফরমেটিক্স, ঠিক আছে? আর তোমাকে যদি বলা হয় উদ্দীপকের মধ্যে এরকম বলতে থাকতে পারে যে হ্যাঁ, রাকিব সাহেব রাজশাহীর ঐতিহ্য ধারণের লক্ষ্যে আম নিয়ে গবেষণা করেন এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তিনি আমের বিভিন্ন ফলাফল সংরক্ষণ করেন। এবার তোমাকে গ নম্বর যদি বলো উদ্দীপকের রাকিব সাহেবের ফলাফল সংগ্রহের প্রযুক্তিটি ব্যাখ্যা করো, তখনই বুঝবো যে এটাকে বায়ো ইনফরমেটিক্স। মানে হচ্ছে কখনো যদি কোনো কিছু নিয়ে বা কোনো কিছু তথ্য সংগ্রহ, ফলাফল সংগ্রহ, আহরণ বা সংরক্ষণ করার কোনো প্রযুক্তির কথাবার্তা বলা থাকে তখনই বুঝবো যে এটা বায়ো ইনফরমেটিক্স। ক্লিয়ার? আর এটাকে আমরা বায়োমেট্রিক্স পড়াইছি, তাহলে এটা তো আমরা বায়োমেট্রিক্স মোটামুটি দেখলে বুঝতে পারবো। যদি বলা হয় বায়োমেট্রিক্সের মধ্যে কোনটি বহুল ব্যবহৃত, তাহলে অবশ্যই সেটা হচ্ছে কি বলতে পারবা যে যারা বলতে পারবে তারা একটু দেখে কমেন্টের মধ্যে বলতে বায়ো ইনফরমেটিক্সে কোনটি বহুল ব্যবহৃত, বায়োমেট্রিক্সে কোনটি বহুল ব্যবহৃত। তাহলে বায়োমেট্রিক্সে তো বহুল ব্যবহৃত হচ্ছে কি ফিঙ্গারপ্রিন্ট, যেটা সহজে ব্যবহার করা যায়। আর যেটাতে সফলতার হার বেশি সেটা হচ্ছে কি আইরিশ বা রেটিনা স্ক্যান, আইরিশ বা রেটিনা স্ক্যান। ক্লিয়ার? তাহলে ধরো তোমার উদ্দীপকের মধ্যে আসতে পারে যে আইসিটি শিক্ষক বা একটা প্রতিষ্ঠান তাদের রুমের প্রবেশদ্বারে, অফিসের প্রবেশদ্বারে এমন এক প্রকার প্রযুক্তি ব্যবহার করলেন যেটার দিকে নির্দিষ্ট সময় ধরে থাকালে অনুমোদিত শিক্ষার্থী রুমের মধ্যে কিংবা ক্লাসরুমে প্রবেশ করতে পারে। তাহলে তোমাকে থাকাইলে বলছে, থাকায় কিসের সাহায্যে? চোখের সাহায্যে। আর চোখের সাথে সম্পর্কিত কোনটা? আইরিশ বা রেটিনা স্ক্যান। তাহলে এই যে এটা হ্যাঁ দেখে নিবা। আর বহুল ব্যবহৃত বলা হচ্ছে সেক্ষেত্রে কি ফিঙ্গারপ্রিন্ট। ওকে, আচ্ছা, তো রিফাত বলছে ক খ-মূলক প্রশ্নগুলো বোঝেন। হ্যাঁ দিচ্ছি, ক খ, ক এর জন্য তো এখানে বলেই দিচ্ছি। এরপর খ এর জন্য হচ্ছে কি আচরণগত বৈশিষ্ট্য, বায়োমেট্রিক্স, এই ধরনের কোয়েশ্চেনগুলো থাকতে পারে। হ্যাঁ, এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তাহলে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটু ভালো দেখো। তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলা হচ্ছে? কোনো একটি জীব থেকে চরিত্র বহনকারী খণ্ড বা ডিএনএ, চরিত্র বহনকারী খণ্ড বা কি ডিএনএ পৃথক করে মানে আলাদা করে অন্য জীবে স্থানান্তর করার কৌশলকে কি বলা হচ্ছে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক হচ্ছে কি দেখে নিবা পল বার্গ, ওগুলি দেখে নিবা, ঠিক আছে? এরপর হচ্ছে কি যে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে ক্ষুদ্রতম একক কি, এগুলো ভালো মতো দেখে নিবা, ঠিক আছে? ক্রোমোজোম কি, এখানে দেখো ডিএনএ কি কাকে বলা হচ্ছে, জিন কি বলা হচ্ছে, ঠিক আছে? জিন কি বলা হচ্ছে একটু দেখে নিবা। এরপরে দেখো মানুষের শরীরে ক্রোমোজোম সংখ্যা কত, এটা মশার কোনটা কিসে দেখে নিবা। এরপর হচ্ছে এই এটা একটু ভালো মতো দেখবে, সেটা হচ্ছে কি
রিকম্বিনেন্ট ডিএনএটা পরীক্ষা এটা থেকে কোয়েশ্চেন আসে যে আরডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ সেটা হচ্ছে কি এই যে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে কি একটা প্রাণী থেকে ডিএনএ নিয়ে অন্য প্রাণীর দেহে স্থানান্তর করাটাই হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তো একটা প্রাণী থেকে ডিএনএ নিয়ে যে অন্য প্রাণীর দেহে স্থানান্তর করার জন্য যেই প্রযুক্তিটা আমরা ইউজ করব সেটাকে বলা হচ্ছে জিন ক্লোনিং বা রিকম্বিনেন্ট ডিএনএ। জিন ক্লোনিং বা রিকম্বিনেন্ট ডিএনএ। এবার এই একটা প্রাণী থেকে ডিএনএ অন্য প্রাণী দেহে স্থানান্তর করার জন্য আমাদের কিছু কি আছে, ধাপ আছে। সেই ধাপগুলো অবশ্যই একটু দেখে নিবা। প্রথমত হচ্ছে যে প্রাণীর দেহে স্থানান্তর করবে এবং যে প্রাণী থেকে নিবা তাদের ডিএনএ কী করতে হবে, নির্বাচন করতে হবে। 2 নম্বর হচ্ছে ডিএনএর মধ্যে আবার বিভিন্ন ধরনের কী আছে, বাহক আছে। সেক্ষেত্রে ডিএনএ তোমাকে কি নির্বাচন করতে, বাহক। এখানে এমসিকিউর জন্য মনে রাখবা ডিএনএর বাহক হিসেবে কাকে নির্বাচন করা হচ্ছে, ইকোয়ালি ব্যাকটেরিয়াকে, এটা মনে রাখবা। এরপর হচ্ছে যেহেতু 2টা ডিএনএর মধ্যে আমরা কী করাবো, সংযোগ স্থাপন করবো, তাহলে এই জন্য আমাদেরকে ডিএনএগুলো কী করতে হবে, কাটতে হবে। ডিএনএগুলো কী করতে হবে, কর্তন করতে হবে। কাটার জন্য হচ্ছে তুমি এমসিকিউর জন্য মনে রাখবা ডিএনএ কর্তন করার জন্য কোন এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম। এবার কর্তন করার পর এটার একটা খণ্ডের সাথে এটার একটা খণ্ডে জোড়া লাগাবো। নর্মালি আমরা কোনো একটা কিছু জোড়া লাগা হচ্ছে কি আটা বা গামের সাহায্যে বা গ্লুয়ের সাহায্যে, কিন্তু ডিএনএ জোড়া লাগানো হচ্ছে কিছু একটা এনজাইমের সাথে। সেই এনজাইমটার নাম কি, লাইগেজ এনজাইম। দেখো সেই এনজাইমটার নাম হচ্ছে কি লাইগেজ এনজাইম। এটা একটু দেখে নিবা, ঠিক আছে? তাহলে এগুলো ভালো দেয়। এরপর হচ্ছে কি জোড়া লাগানোর পরে হচ্ছে কি করবো, ডিএনএ স্থানান্তর করবো। এরপর রিকম্বিনেন্ট ডিএনএ সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন। তো সংখ্যা বৃদ্ধি ও মূল্যায়ন কিসের সাহায্য হয়, কীভাবে হয়, কোষ বিভাজনের সাহায্য হয়, সেগুলো তোমরা বিস্তারিত পড়ছো বা দেখে নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার, এগুলো হচ্ছে ভালো মতো হচ্ছে এমসিকিউর জন্য বা সিকিউর জন্য হচ্ছে দেখে নিবে, এখান থেকে আসতে পারে। তাহলে ইনসুলিন তৈরিতে, এনজাইম ও হরমোন তৈরিতে, উন্নত মানের ফসল উৎপাদনে, ফরেনসিক টেস্টের ক্ষেত্রে, জেনেটিক উৎপাদনে, গৃহপালিত পশু পরিবেশ সুরক্ষায়, দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে। তাহলে পরীক্ষায় এমসিকিউতে থাকতে পারে যে দুগ্ধজাত দ্রব্য উৎপাদনে কোনটি ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এরপর হচ্ছে দেখো পরিবেশ সুরক্ষায় কোনটি ব্যবহার করা হয় বা উদ্দীপকের মধ্যে একটি মানে কোনো না কোনো একটা বলা আছে। এবার তোমাকে বলতে পারে হচ্ছে কি উদ্দীপকের প্রযুক্তিটি পরিবেশ সুরক্ষায় অবদান রাখে। হ্যাঁ, তো এটা দেখে নিবা। তো এই ব্যবহারগুলো এমসিকিউ এবং সিকিউর জন্য এখান থেকে কোনো না কোনো ওয়ার্ড উদ্দীপকের মধ্যে বলা থাকতে পারে। তাহলে বুঝবা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। অথবা পরীক্ষায় কী আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝবা। দেখো সিকিউতে কী বুঝবো, এমসিকিউর জন্য এগুলো তো ভালো দেখবা। সিকিউর জন্য দেখো ধরো উদ্দীপকে বলা আছে, হ্যাঁ, হাসান সাহেব দিনাজপুরের ঐতিহ্য ধারণের লক্ষ্যে লিচু নিয়ে গবেষণা করেন এবং পরবর্তীতে তিনি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজাতির একটি লিচু উদ্ভাবন করেন। তাহলে এক্ষেত্রে নতুন প্রজাতির লিচু উদ্ভাবনের প্রযুক্তিটা যদি ব্যাখ্যা করে, তাহলে এটা কী প্রযুক্তি হবে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে দেখো কখনো কোনো কিছু আবিষ্কার করা, উদ্ভাবন করা বা সৃষ্টি করা, সেটা কোনো জীব হোক, ফসল হোক, প্রজাতি হোক, ঠিক আছে? তাহলে কোনো জীব, ফসল কিংবা প্রাণী বা প্রজাতি সৃষ্টি করা, আবিষ্কার করা কিংবা উদ্ভাবন করা, এগুলোর কথাবার্তা বলা হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এগুলো আবিষ্কার করা বা তৈরি করার জন্য যদি ফলাফল সংগ্রহ, তথ্য সংগ্রহ, এইসব কথাবার্তা বলে, তখন সেটা হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। আমরা কিন্তু পরীক্ষায় বায়ো ইনফরমেটিক্স এবং হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং দুইটার মধ্যে কনফিউজড হয়ে যায়। অনেক সময় আসছে হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স দিয়ে চলে আসে হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। তাহলে এগুলো একটু ভালো মতো কী করবা, ক্লিয়ার করবা, ঠিক আছে? তাহলে আবিষ্কার করা, উৎপাদন করা, ঠিক আছে, এগুলো বললো হচ্ছে কি তৈরি করা, সৃষ্টি করা, এগুলো বললো হচ্ছে কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আর এগুলো করার জন্য যদি ফলাফল সংগ্রহ, আহরণ বা সংরক্ষণ করার কথাবার্তা বলে, তখন হচ্ছে কি বায়ো ইনফরমেটিক্স। তাহলে এগুলো একটু ভালো মতো দেখে নিবা। এরপর দেখো ন্যানো টেকনোলজি। তো আমরা সবাই জানি ন্যানো টেকনোলজি কাকে বলে, এখানে আছে। হ্যাঁ, ন্যানো টেকনোলজি কাকে বলে আছে। এরপর দেখো ন্যানো টেকনোলজির জনক হচ্ছে কি রিচার্ড ফাইনম্যান। এখানে দেখতে পারবা, হ্যাঁ কোথায়, এখানে আছে ন্যানো টেকনোলজি জনক রিচার্ড ফাইনম্যান। তাহলে 1 মিটার, 1 ন্যানো টেকনোলজিকে প্রকাশ করা হচ্ছে কি দ্বারা, ন্যানোমিটার দ্বারা। আর 1 ন্যানোমিটার ইকুয়াল টু হচ্ছে কত, 10⁻৯ মিটার। তো পরীক্ষা এটা না থেকে অন্যভাবে আসতে পারে যে 1 মিটার ইকুয়াল টু কত হবে, তাহলে 1 মিটার ইকুয়াল টু 10⁻9 মিটার, 9 ন্যানোমিটার। এটার উল্টো হচ্ছে এটা। তো পরীক্ষা অনেক সময় দেখো উদ্দীপক কোয়েশ্চেন এটা নেই, এটা আছে, এটা আছে এবং হচ্ছে এটা দেওয়া আছে যে 1 ন্যানোমিটার ইকুয়াল 1 মিটার ইকুয়াল 10⁻৯ ন্যানোমিটার। তাহলে দেখো এই দুটো, এটা নেই, এই দুইটা আছে তোমার, আছে হচ্ছে এই দুইটা, এটা আছে, এটা আছে। তাহলে দেখবো হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা মেরে দিয়ে চলে আসবে। কেন, আমরা অনেক স্টুডেন্ট কিন্তু এককগুলো মুখস্থ করি না, এককগুলো মনে রাখার চেষ্টা করি না। আমরা কি মনে রাখি, ওই যে পাওয়ারটা মনে রাখি 10⁻৯টা। তো ন্যানো টেকনোলজি মানে যে 10⁻৯ হবে তা না, ন্যানো টেকনোলজি এটা উল্টো আসতে পারে। তাহলে একটু খেয়াল করবা, এককটা খেয়াল করবা। যদি ন্যানোমিটার থেকে মিটারে যায় তাহলে সে হচ্ছে ইনভার্স, আর যদি মিটার থেকে ন্যানোমিটারে যায় সেক্ষেত্রে হচ্ছে 10⁻৯।
ক্লিয়ার? মনে রাখবা। তাহলে এটাকে যদি কথাই বলে সেটা মানে হচ্ছে তোমাকে পরে কেটে বলতে পারে 1 ন্যানোমিটার সমান কত মিটার। তাহলে 1 ন্যানোমিটার মানে হচ্ছে কি এই যে 10⁻৯ মানে হচ্ছে কি 9 মিটার মানে হচ্ছে কি 1/10⁹9। তাহলে এটা মানে হচ্ছে কি এই 1টা হচ্ছে কি মিটার, 1 মিটারের 10⁹9 মানে হচ্ছে কত কোটি, 100 কোটি। তাহলে 1 মিটারকে যদি আমরা 100 কোটি ভাগ করি তার 1 ভাগই হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে এটা মানে হচ্ছে কি 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ সমান হচ্ছে 1 ন্যানোমিটার। আর এটা মানে হচ্ছে 1 মিটার সমান হচ্ছে কত, 100 কোটি ন্যানোমিটার। বা এখানে বলা হচ্ছে 1 ইঞ্চ সমান হচ্ছে কত, 2,54,00,000 ন্যানোমিটার। 2 কোটি কত, 54,00,000 ন্যানোমিটার। এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? আর ন্যানোটেকনোলজি হচ্ছে কয়ভাবে ব্যবহৃত হয়, দুইভাবে, একটা হচ্ছে টপ ডাউন, একটা হচ্ছে কি বটম আপ। এগুলো দেখে নিবা কাকে বলা হচ্ছে। তাহলে টপ ডাউন কি, বটম আপ কি, এখানে বলা আছে, ঠিক আছে? বড় পদার্থকে ভেঙে ছোটো ছোটো পদার্থে পরিণত করলে সেটা হচ্ছে টপ ডাউন, আর ছোটো ছোটো পদার্থগুলো জোড়া লাগিয়ে বড় পদার্থে পরিণত করাটাকে, বৃহৎ পদার্থে পরিণত করাটাকে বলা হচ্ছে কি বটম আপ। তাহলে এগুলো দেখে নিবা। এরপরে দেখো ন্যানো টেকনোলজির ব্যবহার, এগুলো একটু ভালো মতো দেখে নিবা। হ্যাঁ, পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন আসে, ঠিক আছে? যে খাদ্যদ্রব্যের প্যাকেজিংয়ের ক্ষেত্রে কোন টেকনোলজি ব্যবহার করছে বা কোন প্রযুক্তি ব্যবহার করা হয়, ন্যানো টেকনোলজি। হ্যাঁ, স্মার্ট ড্রাগ তৈরিতে কোনটা ব্যবহার করা হচ্ছে, যন্ত্রপাতিতে, প্রদর্শনীতে, বা হচ্ছে কি টেনিস বল তৈরিতে বা টেনিস বল স্থায়িত্ব বৃদ্ধিতে, ন্যানো চিপ তৈরিতে কোনটি ব্যবহার করা হচ্ছে। তাহলে এগুলো একটু দেখে নিবা, ঠিক আছে? এগুলো ভালো মতো ব্যবহারগুলো দেখে নিবা। তাহলে এবার পরীক্ষায় উদ্দীপকের মধ্যে কি কি বলা থাকলে বুঝবা হচ্ছে তুমি ন্যানো টেকনোলজি। তাহলে দেখো পরীক্ষা উদ্দীপকের মধ্যে যদি হচ্ছে কি ছোট, দেখো ছোট, ছোট, ক্ষুদ্র, ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে, অণু, এরপরে দেখো আণবিক, এরপরে তোমার পারমাণবিক, পারমাণবিক অণু, ছোট, ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, অণু, আণবিক, পারমাণবিক। এরপরে দেখো তোমার ন্যানো স্কেল, ন্যানো স্কেল, ধাতব, ধাতব স্কেল। এরপর হচ্ছে তোমার ন্যানো পার্টিকেল, এরপর হচ্ছে তোমার ধাতব পার্টিকেল। এরপর হচ্ছে তোমার হয়তো দেওয়া থাকতে পারে কি চিপ। চিপ মানে হচ্ছে আমরা চিপস খেয়েছি, সে চিপ না, এখানে মেমোরি কার্ড বা সিম কার্ড এগুলাকে একটা কি বলা হচ্ছে, চিপ বলা হচ্ছে, ক্ষুদ্র ডিভাইসকে একটা চিপ বলা হয়। তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর মধ্য থেকে যদি কোনো একটা ওয়ার্ড উদ্দীপকের মধ্যে ধরো ছোটো বলা আছে, ছোট, ক্ষুদ্র, অত্যন্ত ক্ষুদ্র, অণু, আণবিক, পারমাণবিক, ন্যানো স্কেল, হ্যাঁ, ধাতব স্কেল, ন্যানো পার্টিকেল, ধাতব পার্টিকেল, চিপ, এই ওয়ার্ডগুলোর থেকে যদি একটা ওয়ার্ড উদ্দীপকের মধ্যে দেখো তাহলে চোখ মুখ বন্ধ করে মার দিবে হচ্ছে সেটাকে ন্যানো টেকনোলজি। এবার ব্যাখ্যাগুলো তোমরা একটু দেখে নিবে, ঠিক আছে? কী কী ব্যাখ্যা তোমরা লিখবা, তোমাকে তো আগে শুরুতেই ওটা লিখে ফেলতে হবে, ঠিক আছে? দেখো আমাদের কোয়েশ্চেন লেখার স্টাইলটা তোমাকে জানতে হবে, যেমন উচ্চতর দক্ষতা মানে ঘ নাম্বার, তোমার প্রথমেই কোন প্রযুক্তির কথা বলা যায় সেটা তোমাকে লিখতে হবে, তারপর সেগুলো নিয়ে এক্সপ্লেন করবা। প্রথম লাইনে যদি ওই প্রযুক্তিটা না লিখে যদি তুমি এখানে বর্ণনা লেখা শুরু করে দাও তাহলে তুমি মার্কস পাবে না, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলো যদি দেখো সিকিউতে তাহলে বুঝবা হচ্ছে কি ন্যানো টেকনোলজি। আর সিকিউর জন্য যা যা আছে যে স্লাইডগুলোতে দেওয়া আছে ওগুলো তোমরা হচ্ছে ভালো মতো প্রত্যেকটা জিনিস দেখে নিবা, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এটা কোন অধ্যায় গেল, প্রথম অধ্যায় গেল, কোন অধ্যায়, প্রথম অধ্যায়। তো এগুলোর বাইরে আর কি আছে, ওই যে ইথিক্স মানে নৈতিকতা, তো নৈতিকতার বিরুদ্ধে কিছু কি আছে, তো হ্যাঁ, হ্যাকিং, প্লেজিয়ারিজম, ফিশিং, বিশিং, স্নিকিং, স্পুফিং, সফটওয়্যার পাইরেসি, সাইবার ক্রাইম, ফ্র্যাকিং, হ্যাঁ, এরপর হচ্ছে এরপর এই জিনিসগুলো হচ্ছে তোমরা এমসিকিউ কিসের জন্য, চাইলে জ্ঞানমূলকের জন্য একটু দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো এবার আমরা একটু সামারি করি। দেখো তুমি ভার্চুয়াল রিয়েলিটি, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, ঠিক আছে? এই চারটা টপিকস যদি তুমি ভালো মতো দেখো তাহলে পরীক্ষায় গ এবং গতে এই চারটা টপিক্সের থেকে তুমি কোনো না মানে দুইটা পেয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে? যাদের প্রিপারেশন কিন্তু একটুই আছে, আর যারা সব টপিক্স নিয়ে প্রিপারেশন নিচ্ছে তাদের তো এটা বলা দরকার নেই, কারণ হচ্ছে কি এমসিকিউর জন্য তোমার তো সবগুলো টপিক্স পড়তে হবে।
যারা প্রিপারেশন নাওনি তারা এই 4টা টপিক ভালো মতো দেখবে, তাহলে এই 4টা টপিক থেকে গবা গবা পেয়ে যাবো। তাহলে 1 নম্বর প্রথম অধ্যায় চলে গেল। এরপরে আমরা এখন যাব হচ্ছে কোথায়, দ্বিতীয় অধ্যায়। তাহলে আমরা সবাই জানি দ্বিতীয় অধ্যায়ের নাম কি, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। তাহলে এই কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে তুমি কি কি জানবা সেগুলো একটু খেয়াল করবা। তাহলে দেখো কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং থেকে তুমি, তাহলে প্রথমে দেখো এখানে আমাদের বলা আছে, দেখো কমিউনিকেশন সিস্টেম কাকে বলে তুমি দেখে নিবা। এরপর হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে দেখে নিবা। এরপর ডেটা কমিউনিকেশন করার জন্য এক স্থান হতে অন্য স্থানে ডেটার আদান প্রদান করার জন্য আমাদের কয়টা উপাদানের প্রয়োজন সেগুলো এমসিকিউর জন্য দেখবা, সিকিউর জন্য দেখে নিবা। কয়টা উপাদান, 5টা উপাদান। প্রথম হচ্ছে মেসেজ বা বার্তা, এরপর হচ্ছে প্রেরক, এরপর মাধ্যম, এরপর প্রাপক, এরপর হচ্ছে কি প্রোটোকল। 5টা উপাদান ভালো মতো দেখে নিবা। ডেটা কমিউনিকেশনের উপাদান কয়টা, 5টা। এবার কোন উপাদানের মধ্যে কি কি আছে সেগুলো একটু তোমরা এখান থেকে নিয়ে নিবা, ঠিক আছে, এখান থেকে নিয়ে নিবা। ওকে, এখান থেকে দেখে নিবা, পড়ে নিবা। এরপর সর্বপ্রথম আমরা টেলিফোন আবিষ্কার করেন আলেকজান্ডার গ্রাহাম বেল, টেলিগ্রাফ আবিষ্কার করেন স্যামুয়েল মোরস এত সালে, এগুলো একটু দেখে নিবা। এরপর কি, ডেটা ট্রান্সমিশন স্পিড, যেটাকে কি বলা হচ্ছে ব্যান্ডউইথ, যেটাকে কি বলা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে এখানে ব্যান্ডউইথ কাকে বলা আছে, ব্যান্ডউইথ মানে হচ্ছে কি প্রতি সেকেন্ড কতটা আসতে হবে, মানে প্রতি সেকেন্ডে ডেটা ট্রান্সমিশন স্পিডটাকে বা ডেটা স্থানান্তর হারটাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বাকি বলা হচ্ছে ব্যান্ডউইথ। এরপর আসি, ব্যান্ডউইথ হচ্ছে এই যে দেখো প্রতি সেকেন্ডে কতটি বিট স্থানান্তরিত হবে তার পরিমাণকে বিপিএস, বিট পার সেকেন্ড। বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, এগুলো দেখে নিবা। এটা এমসিকিউর জন্য আমরা দিলাম যে একটা চ্যানেলের মধ্য দিয়ে 20 সেকেন্ডে যদি 1,000 বিট স্থানান্তর হয় তার ব্যান্ডউইথ কত, তাহলে 5,000 কেমনে আসে, ওই যে যত বিট বলা থাকবে তাকে মানে যত সেকেন্ড আছে সেকেন্ড দ্বারা ভাগ করলো এটা। তাহলে পরীক্ষা এখান থেকে এমসিকিউ একটু অন্য রকমের হতে পারে, যে যে পরীক্ষায় এটাও আসতে পারে যে 5 সেকেন্ডে 10 কেবি ডেটা স্থানান্তরিত হলে এর ব্যান্ডউইথ কত বিট, কত বিট। তাহলে একটা জিনিস খেয়াল করবা, 5 সেকেন্ডে 5 কেবি 10 কেবি কত বিট। তাহলে দেখবা অনেকে কি করবে, এই 10 কেবিটাকে কত দ্বারা, 5 দ্বারা ভাগ করে দিবে। তাহলে কত হচ্ছে, 10কে 5 দ্বারা ভাগ দিলে কত, 2। তাহলে 2 বিট মার দিয়ে চলে আসে। তাহলে একটা জিনিস খেয়াল করবা, তোমার কোয়েশ্চেনটা দেওয়া আছে কেবিতে, বাট তোমাকে আনসারটা করতে হবে কি, বলছে হচ্ছে কিসে, বিটে। তো ফার্স্টে তোমাকে কেবি থেকে কোথায় আসতে হবে, বিটে। তো কিলো থেকে বিটে আসতে হলে প্রথমে কি করতে হবে, এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে 10 ইন্টু কত হচ্ছে, 10 ইন্টু কত, 1000। তাহলে কত হচ্ছে 10,000। 10,000কে এবার তুমি 5 দ্বারা ভাগ দেবো, তাহলে কত হচ্ছে 2000 বিট। তাহলে নর্মালি আমরা হচ্ছে কি 1024, কিন্তু আমরা ম্যাথ করার সময় কত 1000 ইউজ করবো, 1000। ওকে, এরপর এই চার্টটা তোমার এমসিকিউর জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি, যে তোমার আসতে পারে যে ফোন কলের ব্যান্ডউইথ কত, তাহলে ফোন কলের জন্য হচ্ছে কত 0.5 Mbps। এরপরে ইমেইলের জন্য কত, হ্যাঁ ভিডিও কনফারেন্সিংয়ের জন্য পরীক্ষা এমসিকিউতে আসতে পারে, স্ট্রিমিং এইচডি ভিডিও মুভির জন্য কত, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য, ফোন কলের জন্য কত। এটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তাহলে এমসিকিউর জন্য এটা ভালো মতো দেখে নিবা, ঠিক আছে, এটা ভালো মতো দেখে নেবে এমসিকিউর জন্য। এরপরে ব্যান্ডউইথ হচ্ছে আমরা জানি কয় প্রকার, 3 প্রকার। কয় প্রকার, ন্যারো ব্যান্ড, বয়েজ ব্যান্ড, ব্রড ব্যান্ড। এবার এমসিকিউর জন্য তুমি একটু দেখে নিবা, ন্যারো ব্যান্ড পরীক্ষা এমসিকিউতে আসবে, ন্যারো ব্যান্ডের স্পিড কত, 45 থেকে 300 বিপিএস। এরপর হচ্ছে কি, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, কোথায় এমসিকিউর জন্য দেখে নিবা, টেলিগ্রাফি থেকে এটি ব্যবহৃত হচ্ছে। এরপর হচ্ছে ভয়েস ব্যান্ড কত, 1200 থেকে 9600। তো এখান থেকে পরীক্ষায় তোমার অনুধাবনমূলক আসতে পারে যে 9600 বিপিএস স্পিডটি ব্যাখ্যা করো। তাহলে 9600 বিপিএস স্পিডের কথাবার্তা যদি তোমার বলা থাকে তখনই তুমি আসবো, এটা বুঝবো হচ্ছে কি ভয়েস ব্যান্ড, ক্লিয়ার, এটা ভয়েস ব্যান্ড। এরপর ফ্রিকোয়েন্সি কত বলা থাকবে, এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, পরীক্ষা এমসিকিউতে আসতে পারে যে কম্পিউটার থেকে প্রিন্টারে কোনটি ব্যবহৃত হয়, কিবোর্ড থেকে কম্পিউটার কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো কারো কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবা, কোনো টপিক যদি তোমরা বুঝে না থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্টের মধ্যে একটু জানাও, ঠিক আছে, কমেন্টে একটু জানাও, কারো কোনো কিছু জানার থাকলে একটু জানাবা, ঠিক আছে স্যার, একটু সবাই একটু রেসপন্স করো। ওকে, তাহলে এবার দেখো এগুলো তোমরা দেখে নিবা। এরপর হচ্ছে ব্রডব্যান্ড 1 Mbps থেকে শুরু করছে গতি আমরা এটা কোথায় ব্যবহার, অপটিক্যাল কেবল, হ্যাঁ অপটিক্যাল কেবল। এরপর হচ্ছে কি মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, এটি ব্যান্ডটা ব্যবহার করা হচ্ছে। তাহলে এই ব্যবহারগুলো এমসিকিউর জন্য ভালো মতো দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি গেল, ব্যান্ডউইথ গেল, কোনটা কত স্পিড সেগুলো, স্পিডগুলো একটু ভালো মতো, ন্যারো ব্যান্ড 45 থেকে 300,
ভয়েস ব্যান্ড 1200 থেকে 9600, আর ব্রডব্যান্ড হচ্ছে 1 Mbps থেকে শুরু করে উচ্চ গতি সম্পন্ন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো ডেটা ট্রান্সমিশন, এটা খুব বেশি ইম্পর্ট্যান্ট এবারের জন্য, খুবই বেশি ইম্পর্ট্যান্ট মেথড থেকে কোয়েশ্চেনটা আসার। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথড যেটাকে বলা হচ্ছে কি, বা পদ্ধতি, মেথড হচ্ছে ইংলিশ, বাংলা কি বলা হচ্ছে পদ্ধতি। আচ্ছা, তাহলে যে পদ্ধতিতে ডেটা স্থানান্তরিত হয় প্রেরক থেকে প্রাপকের দিকে সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড বা পদ্ধতি। এবার ডেটা ট্রান্সমিশন মেথড হচ্ছে কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে প্যারালাল আর একটা হচ্ছে কি সিরিয়াল। এমসিকিউর জন্য মনে রাখবা, বা 3 প্রকার দিয়ে দিও না। এবার দেখো আমরা প্যারালাল কি সিরিয়াল কি তোমরা সবাই জানো, প্যারালাল কীভাবে হয়, সিরিয়াল আমরা বাস্তবে ব্যবহার করি কোনটা, সিরিয়াল। তো দেখো এবার বলা হচ্ছে কি বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে আবার কয় প্রকার? 3 প্রকার। তাহলে দেখো এটা ট্রান্সমিশন মেথড হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। আর বিট সিঙ্ক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সিরিয়াল ট্রান্সমিশন হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। অ্যাসিঙ্ক্রোনাস, সিঙ্ক্রোনাস, একটা হচ্ছে কি আইসোক্রোনাস। এই 3 প্রকার, এগুলো একটু দেখবা। এরপর এগুলো সম্পর্কে আমরা এখন বর্ণনাতে যাচ্ছি। দেখো প্রথমে এখানে কি আছে? অ্যাসিঙ্ক্রোনাস। অ্যাসিঙ্ক্রোনাস হচ্ছে কি, দেখো যেটা বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্থানান্তরিত হবে, তাহলে সেটা হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস। বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার। পরীক্ষায় যদি এবার তোমাকে এমসিকিউ তো বলে এক ক্যারেক্টার সমান কত বিট, মনে রাখবা এক ক্যারেক্টার সমান কত বিট? 8 বিট। কত বিট? 8 বিট, 8 বিট। ঠিক আছে? যদি বলা হয় এক অক্ষর সমান কয় বিট? 8 বিট। এক বাইট সমান কয় বিট? 8 বিট। ঠিক আছে? এক বাইট সমান কয় বিট? 8 বিট। ক্লিয়ার? ঠান্ডা বাড়াও। আচ্ছা, ওকে, এবার এটা দেখে নিবা। তাহলে দেখো প্রতিবারে ডেটা স্থানান্তরিত হচ্ছে কোনটা? এটা ক্যারেক্টার 8 বিট করে। এরপরে এই 8 বিট ডেটা আদান প্রদানের শুরুতে একটা স্টার্ট বিট লাগবে, আর শেষে 2টা কি লাগবে? স্টপ বিট লাগবে। তাহলে এখান থেকে আমরা বলতে মূলত ডেটা যাবে হচ্ছে কোনটা? এটা। তাহলে এটা হচ্ছে প্রকৃত ডেটা। তাহলে প্রকৃত ডেটা হচ্ছে কত বিট? 8 বিট। প্রকৃত ডেটা কয় বিট? 8 বিট। তাহলে এই যে শুরুতে স্টার্ট বিট কয়টা? একটা, শেষে স্টপ বিট কয়টা? 2টা। যে শুরুতে একটা, শেষে 2টা, যেগুলো এক্সট্রা যাচ্ছে এগুলোকে বলা হচ্ছে ওভারহেড। ওভারহেড হচ্ছে কয় বিট? 3 বিট। তাহলে টোটাল হচ্ছে 8 এর 3 কত হচ্ছে? 11, মানে 11 বিট। এটা হচ্ছে দক্ষতা নির্ণয়ের জন্য আমাদের এটা লাগবে। ঠিক আছে? তো পরীক্ষায় যদি তোমাকে উদ্দীপকের মধ্যে বিট বাই বিট বা ক্যারেক্টার বাই ক্যারেক্টার বা স্টার্ট স্টপ বিট সংযুক্ত এই ধরনের যদি এর কোনো কথাবার্তা বলা থাকে, তাহলে বুঝবো হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস। আরও আসবে, সেটা হচ্ছে কি এখানে শুরুতে কয়টা? একটা, শেষে কয়টা? 2টা। এই শুরুতে একটা, শেষে 2টা থাকার কারণে ডেটা আদান প্রদানের মধ্যবর্তী সময়টা সমান থাকে না। মানে একটা ক্যারেক্টার যাওয়ার পর একটা ক্যারেক্টার যাওয়ার মাঝখানে একটা বিরতি লাগবে। এই বিরতিটা হয়তো কোনো সময় 2 সেকেন্ড হতে পারে, কোনো সময় 5 সেকেন্ড, কোনো সময় 1 সেকেন্ড হতে পারে। মানে প্রতিবার সময় কি হয়ে যেতে পারে? চেঞ্জ হতে পারে। কেন? স্টার্ট বিট একটা, স্টপ বিট করা থাকার কারণে 2টা। যেহেতু স্টার্ট বিট একটা আছে, স্টপ বিট যদি 2টা থাকতো, একটা থাকতো, প্রথমবার যদি 2 সেকেন্ড পরে যেত, পরবর্তী বারও কত? 2 সেকেন্ড পরে পরে স্থানান্তর হতো। যেহেতু শুরুতে একটা, শেষে 2টা থাকার কারণে প্রতিবার ডেটা আদান প্রদানের মধ্যবর্তী সময়টা কি থাকবে না? সমান থাকবে না। তাহলে পরীক্ষায় তোমার এমসিকিউতে আসতে পারে কোন ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে প্রতিবার ডেটা আদান প্রদানের মধ্যবর্তী সময় সমান থাকে না? তাহলে কি হবে? অ্যাসিঙ্ক্রোনাস। কি হবে? অ্যাসিঙ্ক্রোনাস। ওকে, আচ্ছা, এরপর দেখো দেখো এখানে লিখে দিচ্ছি আমরা এই পদ্ধতিতে প্রতিবার ডেটা আদান প্রদানের মধ্যবর্তী সময় সমান থাকে না। আর এটা ট্রান্সমিশনের দক্ষতা হচ্ছে এত। এটা মুখস্থ রাখবে। এটা কেমনে আসছে এরপরে আমরা দেখবো এটা 72.73%টা কেমনে। বাট এটা একদম মুখস্থ করে ফেলবো হচ্ছে কিসের জন্য? এমসিকিউ এর জন্য, যে অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা কত। ঠিক আছে? এরপর প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তাহলে তোমাকে বলতে পারে যে কোনটিতে প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, এগুলো দেখে নিবে এমসিকিউতে। এরপর ব্যবহার কম্পিউটার থেকে প্রিন্টারে, পাঞ্চ কার্ড থেকে কম্পিউটার, কম্পিউটার থেকে পাঞ্চ কার্ডে, কিবোর্ড থেকে কম্পিউটারে এই পদ্ধতি ব্যবহার করায়। তাহলে এটা ব্যবহারটা ভালো মতো দেখে নিবে কোনটায় কোথায় ব্যবহার করায়। তাহলে দেখো কম্পিউটার থেকে প্রিন্টারে কিন্তু এর আগে আমরা কি পড়েছিলাম? ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয়। তাহলে দেখো উদ্দীপকের কোয়েশ্চেনে ভয়েস ব্যান্ড থাকলে এখানে অ্যাসিঙ্ক্রোনাস থাকবে না, অ্যাসিঙ্ক্রোনাস থাকলে ভয়েস ব্যান্ড থাকবে না। ঠিক আছে? এরপর অ্যাসিঙ্ক্রোনাসের পরে এবার আমরা কি আসি? সিঙ্ক্রোনাস। এরপরে কি? সিঙ্ক্রোনাস। তো সিঙ্ক্রোনাস হচ্ছে কি, দেখো অ্যাসিঙ্ক্রোনাসের প্রতিবারে যাবো হচ্ছে একটা করে ক্যারেক্টার। তাহলে একটা ক্যারেক্টার মানে 1 বাইট বা কয় বিট? 8 বিট। 8 বিটে হচ্ছে কয় বাইট? 1 বাইট। আর এরকম অনেকগুলা বাইট মানে অনেকগুলা ক্যারেক্টার একসাথে হচ্ছে কিসে যাবে? সিঙ্ক্রোনাসে যাবে। তাহলে সিঙ্ক্রোনাসে কত? প্রতিবারে 80 থেকে 132টি ক্যারেক্টার। 80টা, একটা ক্যারেক্টার যদি 1 বাইট হয়, 80টা ক্যারেক্টার কত বাইট হবে? 80 বাইট হবে। তাহলে 80 থেকে 132টি ক্যারেক্টারের একটি ব্লক বা প্যাকেট। তাহলে সেটা কি? ধরো তুমি বাজারে গেলে, একটা যদি বাজার করো তুমি হাতে করে নিয়ে চলে আসতে পারবে। যখন তুমি একসাথে অনেকগুলো বাজার করবে তোমার একটা কি প্রয়োজন হবে? প্যাকেট বা থলের প্রয়োজন হবে। তাহলে এটাকে বলা হচ্ছে কি?
এই জন্য বলা হচ্ছে এটা অনেকগুলো ক্যারেক্টার একটা ব্লক বা কি আকারে প্যাকেট আকারে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। ক্লিয়ার? একটি প্যাকেট আকারে কি হচ্ছে স্থানান্তরিত হচ্ছে। তাহলে এবার দেখো প্রতিবারে যদি আমরা 80টা ক্যারেক্টার দেখি তাহলে একটা ক্যারেক্টার 1 বাইট, 80টা ক্যারেক্টার কত বাইট হবে? 80 বাইট হবে, 80 বাইট। তা 80 বাইটটাকে যদি আমরা বিটে কনভার্ট করি, কারণ আমরা জানি 1 বাইট সমান হচ্ছে কত? 8 বিট। তাহলে 80 বাইট মানে কত? 80 ইন্টু 8, তাহলে কত? 640 বিট। আর এই 80 বাইট ডেটা আদান প্রদানের শুরুতে একটা হেড ইনফরমেশন থাকবে আর একটা টেল ইনফরমেশন থাকবে। হেড ইনফরমেশন ডিভাইড মানে হচ্ছে 16 বিট, টেল ইনফরমেশন ডিভাইড তাহলে হচ্ছে কত? 16 বিট। তাহলে এই প্রকৃত ডেটা হচ্ছে এটা, তার মানে কত? 80 বাইট, 80 বাইট বা হচ্ছে 640 বিট। এই যে শুরু এবং শেষে যেগুলো যায় সেগুলোকে কি বলছিলাম? ওভারহেড। তো এদিকে 2 বাইট এদিকে 2 বাইট, কত? 4 বাইট। তাহলে কত হচ্ছে? 32 বিট। তাহলে টোটাল 80, 80 আর হচ্ছে 4 কত হচ্ছে? 84 বাইট। আর 640 আর 32 কত হচ্ছে? 672। তাহলে বিটে হলে বিটে, বাইটে হলে বাইটে, তুমি মনে রাখবা। ক্লিয়ার? আচ্ছা, এরপর দেখো এটাতে দেখো শুরু আগেরটাতে স্টার্ট বিট একটা ছিল, স্টপ বিট করা ছিল 2টা, যার জন্য মধ্যবর্তী সময় সমান ছিল না। আর এখানে দেখো শুরুতে একটা হেড ইনফরমেশন, শেষে একটা টেল ইনফরমেশন। তাহলে শুরুতে একটা, শেষে একটা, তার মানে কি মধ্যবর্তী সময় কি থাকবে? সমান থাকবে, সমান থাকবে। তাহলে মধ্যবর্তী সময় সমান থাকবে প্রতিবার এটা আমরা জানি, ঠিক আছে। আর এটার দক্ষতা হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় কি বেশি? অ্যাসিঙ্ক্রোনাসের তুলনায় বেশি, কত? 95.24। এটা একটু পরে আমরা দেখব কীভাবে আসছে, ঠিক আছে। আর এটাতে প্রাইমারি স্টোরেজ ডিভাইস কি ডিভাইসে কী করা হয়? সংরক্ষণ করা হয়। আর এটা হচ্ছে কি একটু ব্যয়বহুল। তো এগুলো একটু ভালো মতো হচ্ছে দেখে নিবা। তাহলে পরীক্ষায় যদি উদ্দীপকে ব্লক বা প্যাকেট আকারে বা সমান বিরতি, কি বললাম? ব্লক আকারে, ব্লক বাই ব্লক বা প্যাকেট আকারে, ঠিক আছে, এটা যদি বলা হয়, তাহলে দেখো এটা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে কি লিখবা? সিঙ্ক্রোনাস। কিংবা যদি তোমার কি বলা থাকে? সমান বিরতি, সমান বিরতির কথাবার্তা যদি বলা থাকে তাহলে বুঝবো হচ্ছে কি সিঙ্ক্রোনাস। ওকে, এরপরে কি আছে? 3 নম্বরটা হচ্ছে কি আইসোক্রোনাস। কি? আইসোক্রোনাস। তাহলে দেখো আইসোক্রোনাস, আইসোক্রোনাসটা এবার আসে কি দেখো এটা কাকে বলে দেওয়া আছে। আর এক্ষেত্রে দেখো অ্যাসিঙ্ক্রোনাসে প্রতিবার একটা করে ক্যারেক্টার, সিঙ্ক্রোনাসে তাহলে অনেকগুলো ক্যারেক্টার একসাথে হবে। তাহলে সিঙ্ক্রোনাসের তুলনায় তাহলে আইসোক্রোনাস স্পিড আরও কীভাবে বেশি হবে? তার মানে এক্ষেত্রে মধ্যবর্তী কোনো সময়ের প্রয়োজন হয় না, মানে মাঝখানে কোনো ধরনের বিরতির প্রয়োজন হয় না। এই জন্য আইসোক্রোনাসের ক্ষেত্রে বিরতিটাকে কী ধরা হয়? 0 বা 0 ধরা হয়, মানে মধ্যবর্তী বিরতি নেই বললেই চলে, ঠিক আছে, নেই বললে চলে। তাহলে এই জন্য দেখো তো পরীক্ষায় উদ্দীপকের মধ্যে এই যে তোমার ব্লক আকারে বলতে পারে, ব্লক আকারে এবং হচ্ছে কি হ্যাঁ নো ডিলে, মানে কোনো বিরতি থাকবে, নো ডিলে কথাবার্তা বলা থাকলে তখনই বুঝবো হচ্ছে কি আইসোক্রোনাস। এবার যদি বলা হয় মধ্যবর্তী বিরতির সময়টাকে 0 ধরা হয়, সেটা হচ্ছে কি আইসোক্রোনাস। এবার যদি রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যদি উদ্দীপকের মধ্যে বলা থাকে তাও কি বুঝবা? আইসোক্রোনাস। দেখো যে কথাগুলো বলতেছে উদ্দীপকের মধ্যে মেথড থেকে যদি কোয়েশ্চেন আসে ওগুলোই বলা থাকবে। ডেটা বিট বাই ক্যারেক্টার বা হচ্ছে অসম বিরতি যদি বলা থাকে হচ্ছে কি অ্যাসিঙ্ক্রোনাস। এরপর ব্লক আকারে বা প্যাকেট আকারে এবং সমান বিরতিতে, ব্লক বাই ব্লক, হ্যাঁ, বা অনেকগুলো ক্যারেক্টার একটি ব্লক আকারে, এই ধরনের যদি কোনো কথা বা সমান বিরতি কথাবার্তা বলা থাকে তাহলে সেটা হচ্ছে কি সিঙ্ক্রোনাস। আর যদি তোমার কি বলা হচ্ছে ব্লক আকারে কিন্তু হচ্ছে নো ডিলে, মানে মধ্যবর্তী কোনো সময় থাকবে না, বা হচ্ছে তোমার রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, এই ধরনের যদি কোনো কথাবার্তা বলা থাকে তাহলে হচ্ছে কি আইসোক্রোনাস। এরপরে ওই যে আমরা অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা কত? 72.73%। আর সিঙ্ক্রোনাসের দক্ষতা কত? 95.24%। এটা কোত্থেকে আসে? সেটা হচ্ছে এই যে আমরা এখন দক্ষতা থেকে জানবো, দক্ষতা যেটাকে বলা হচ্ছে এফিসিয়েন্সি। তো দক্ষতার সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। দক্ষতার সূত্র হচ্ছে কি প্রকৃত ডেটা ডিভাইড বাই মোট ডেটা ইন্টু কত? 100। তাহলে অ্যাসিঙ্ক্রোনাসের ক্ষেত্রে আমাদের প্রকৃত ডেটা ওই যে প্রতিবারে ডেটা যাচ্ছিল কয়টা করে? একটা করে ক্যারেক্টার, একটা ক্যারেক্টার মানে কত বিট? 8 বিট, ঠিক আছে। আর এই 8 বিটের জন্য শুরুতে স্টার্ট বিট ছিল একটা, স্টপ বিট করা ছিল 2টা, তাহলে টোটাল এদিকে 3টা এদিকে 8, টোটাল কত? 11 বিট। তাহলে প্রকৃত ডেটা ডিভাইড বাই কত? মোট ডেটা ইন্টু কত? 100। এটাকে ক্যালকুলেশন করলে কত আসতেছে? 72.73%। এটা একদম ফিক্সড। তো পরীক্ষায় যদি তোমাকে এমসিকিউতে বলে 50 লক্ষ বিট ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিঙ্ক্রোনাসের দক্ষতা কত, এটা 50 লক্ষ না, 50,000 কোটি হোক, মনে রাখবা দক্ষতা এটা হচ্ছে 72.73%। তো এটা মুখস্থ করে ফেলবে একদম, যে অ্যাসিঙ্ক্রোনাস যত বিটই বলা থাকুক না কেন দক্ষতা সবসময় কি আসবে? 72.73% আসবে, ঠিক আছে।
আচ্ছা, এর এরপর দেখো সিঙ্ক্রোনাসের দক্ষতা কত, 95.24%। তো এটা কেমনে আসে সেটা আমরা এখানে দিচ্ছি। তাহলে দেখো প্রকৃত ডেটা ছিল কত, 80 বাইট, এরপরে মোট ডেটা ছিল 84 × 100, এটা করলো 95.24, আর এটা হচ্ছে কত এখানে 640, আর এটা হচ্ছে কি 672, ঠিক আছে। তাহলে 640/672 ইন্টু কত 100, এটা করলো আমাদের কি আসবে সেম রেজাল্ট কত 95। তাহলে এই দুইটা আনসার হচ্ছে একদম ফিক্সড। এটা 640-এর জন্য বলছি না, 640-এর জায়গায় যদি তোমার 6 কোটিও বলা থাকে তাও আনসার কত আসবে 95.24। কেন আমাদের মনে রাখতে হবে প্রতি 8 বিটের জন্য ওভারহেড লাগে কত বিট করে, 8-এর জন্য কত করে 3, তাহলে 16-এর জন্য কত হবে 6। তার মানে এটা যে হারে বাড়বে, এটা যদি কি হারে বাড়ে দ্বিগুণ বাড়ে, এটাও কত হবে দ্বিগুণ হবে, মনে রাখবা। তাহলে দুটোটা সমানুপাতিক হারে বাড়বে, এই জন্য আনসার কখনো কি হবে না, চেঞ্জ হবে না। এই জন্য তো আনসার দুটোটা তোমরা মুখস্থ করে বলো। সিঙ্ক্রোনাসের দক্ষতা 72.73%, সিঙ্ক্রোনাসের দক্ষতা কত 95.24%। তাহলে এই দুটোটা থেকে এমসিকিউ কি আসতে পারে, সিকিউ কি আসতে পারে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে স্যার এই কোনো কোয়েশ্চেন থাকলে একটু সবাই কমেন্টে জানাও যে তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে। তাহলে এবার দেখো তুমি কি দেখবা, ডেটা ট্রান্সমিশন মোড। তাহলে মোড মানে হচ্ছে কি দিক, মানে ডেটা কোন দিক থেকে কোন দিকে যাবে। হ্যাঁ, তাহলে প্রবাহের দিকটাকে মোড বলা হচ্ছে। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে আবার কয় প্রকার, 3 প্রকার। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স মানে হচ্ছে কি একমুখী, হাফ ডুপ্লেক্স মানে অর্ধদ্বিমুখী, আর ফুল ডুপ্লেক্স উভয়মুখী। তাহলে সিমপ্লেক্স মানে হচ্ছে একমুখী, মনে করো হচ্ছে রেডিও বা টেলিভিশন, ঠিক আছে। রেডিও বা টেলিভিশন আমরা শুধু শুনতে পারি বা দেখতে পারি, এদিকে কোনো কিছু বলতে পারি না। তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্সের উদাহরণ। তাহলে এখানে বলা আছে রেডিও টেলিভিশন, হ্যাঁ রেডিও টেলিভিশন এখানে বলা আছে, এগুলো দেখে নিবা। তাহলে এটা কোথায় কোথায় ব্যবহার করা, চিত্রগুলো, এই চিত্র অনেক সময় এমসিকিউতে দেওয়া থাকতে পারে বা সিকিউতে। তাহলে এটা হচ্ছে সিমপ্লেক্স। এরপর কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে কি, ধরো তুমি কাউকে মেসেজ দিছো, মেসেজটা সে ফার্স্টে কী করবে, সিন করবে, সিন করে তারপর কি সে কী দিবে, রিপ্লাই করবে। তাহলে সেটা হচ্ছে কি, কিন্তু একই সাথে না, ডেটা উভয় দিকে যাবে কিন্তু একই সাথে নয়। তাই এই ধরনের কথাবার্তা যদি বলা থাকে সেটা হচ্ছে কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, তাহলে এটা কোথায়, মেসেজের ক্ষেত্রে বা ওয়াকি টকিতে কোনটা হাফ ডুপ্লেক্সটা ইউজ করা হয়, ঠিক আছে। এই যে দেখো ওয়াকি টকি SMS এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে। এবার ফুল ডুপ্লেক্স মানে ডেটা একই সাথে উভয় দিকে যাবে। তাহলে সেটা কোথায়, ধর আমরা মোবাইলে যখন কারোর সাথে কথা বলি তাহলে একই সাথে উভয় দিক থেকে কথা বলা যায়, তাহলে সেটা হচ্ছে কি ফুল ডুপ্লেক্স। তাহলে এটাও দেখে নিবা, ঠিক আছে। আর এটা কোথায় ব্যবহার করা হচ্ছে, মোবাইল টেলিফোনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, তাহলে এগুলো দেখে নিবা। এরপরে দেখো, তাহলে এটা গেল। এরপরে ডেটা এটাও কি একটা ডেটা ট্রান্সমিশন মোড। তো এটাকে আবার কি আসতে পারে, পরীক্ষায় আসতে পারে হচ্ছে কি ডেটা ট্রান্সমিশন মোড অথবা ডেটা ডিস্ট্রিবিউশন মোড। তাহলে কেন সেটা একটু করে বলি। তাহলে দেখো একটু করে মনে করো এখানে ইউনিকাস্টের এক্সাম্পল এখানে আমরা কি দিছি, মোবাইল এবং টেলিফোন দিছি। তাহলে এই মোবাইল এবং টেলিফোন আবার কি ছিল, ফুল ডুপ্লেক্সের উদাহরণ ছিল। তো ফুল ডুপ্লেক্স হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, আর যদি বলা হয় ডেটা ডিস্ট্রিবিউশন মোড, তাহলে কোনটা, ডেটা ডিস্ট্রিবিউশন মোড বললো তখন সেটা কী হবে, মোবাইল এবং টেলিফোন কার উদাহরণ, ইউনিকাস্টের। আর তোমার যদি কি বলা হয় এই যে ডেটা ট্রান্সমিশন মোড, তখন সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তাহলে ডিস্ট্রিবিউশন মোডটা হচ্ছে এখানে আমরা করে লিখছি 5টা। ইউনিক মানে এটা হচ্ছে কি প্রাপকের সংখ্যা বা ডেটা গ্রহণ, মানে তুমি কাউকে কোনো একটা ডেটা পাঠালে সেটা কতজন গ্রহণ করতে পারবে, যারা গ্রহণ করে সেটা তাদেরকে কি বলা হচ্ছে, প্রাপক। এই প্রাপকের সংখ্যা। তাহলে ইউনিকাস্ট তুমি যদি ইনবক্সে মেসেজ দাও একজনে, বা মোবাইলের সিমে কল দিলে একজনের গ্রহণ করতে পারবে, তাহলে সেটা হচ্ছে একজনের গ্রহণ করলে ইউনিকাস্ট, ঠিক আছে। একজনের গ্রহণ করলে সেটা হচ্ছে কি ইউনিকাস্ট, আমরা এখানে দিয়ে দিছি। এরপর দেখো ইউনিকাস্টের একটা অংশ হচ্ছে কি এনিকাস্ট। এনিকাস্ট হচ্ছে কি মানে নিকটবর্তী, যে মানুষের কাছে আছে। ধরো আমি ব্লুটুথের মাধ্যমে কাউকে কিছু একটা পাঠাচ্ছি, প্রথমে নোটিফিকেশান হচ্ছে আমার থেকে যে সবচেয়ে কাছে আছে তার কাছে যাবে, এই অ্যাকসেপ্ট না করলে এর পরবর্তী একটু যে দূরে আছে তার কাছে যাবে, এই অ্যাকসেপ্ট না করলে এর পরবর্তী জনের কাছে যাবে। কিন্তু এদের মধ্যে যদি কেউ একজন অ্যাকসেপ্ট করে ফেলে নিকটবর্তী, তাহলে এর পরবর্তী কারোর কাছে যাবেন, তার মানে একজনই গ্রহণ করতে পারবে, সেটা হচ্ছে কি এনিকাস্ট। এরপর হচ্ছে ব্রডকাস্ট। মনে করো তুমি ফেসবুকে একটা পোস্ট দিছো, সেটা তোমার সাথে যতগুলো ফ্রেন্ড কানেক্ট আছে সবগুলো ফ্রেন্ডে কী করতে পারে, কানেক্ট করতে পারবে, ঠিক আছে। এটা তোমার এগুলো তোমার মনে করো কি হচ্ছে কি, এগুলো তোমার ফ্রেন্ড। তাহলে তুমি কোনো একটা যদি এখানে কি দাও, পোস্ট দাও, তোমার সবগুলো ফ্রেন্ডে কী হতে দেখতে পারো, সেটা হচ্ছে কি ব্রডকাস্ট। তাহলে রেডিও টেলিভিশন সম্প্রচার এই মোডের উদাহরণ, ঠিক আছে। আবার ওদিকে রেডিও টেলিভিশন কিন্তু কিসের, সিমপ্লেক্সের উদাহরণ। তাহলে ওটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড, এটা হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউশন মোড। তাহলে এগুলো এমসিকিউর জন্য ভালো মতো খেয়াল করবে, ঠিক আছে, ট্রান্সমিশন মোড এবং ডিস্ট্রিবিউশন মোডগুলো। এরপর দেখো মাল্টিকাস্ট মানে হচ্ছে কি, ধরো তোমার ফেসবুকে ফ্রেন্ড আছে হচ্ছে 500, তোমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে বন্ধুদের, যেখানে তোমরা আসো হচ্ছে কি 20 জন। ওই গ্রুপের মধ্যে যদি একটা মেসেজ দাও সেটা তোমরা ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাহলে সেটা হচ্ছে কি মাল্টিকাস্ট, মানে একটা গ্রুপের অন্তর্ভুক্ত সদস্য গ্রহণ করতে পারবে। হ্যাঁ, এগুলো দেখে নিবা। তাহলে
দেখো এটা তুমি, এগুলো তোমার সবগুলো ফেসবুক ফ্রেন্ড, বাট তোমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে এই নেই, তাহলে ওখানে কোনো একটা ডেটা দিলে এই যারা গ্রুপে আছে তারা গ্রহণ করতে পারবে, যে নেই সে গ্রহণ করতে পারবে না। ফেসবুক ফ্রেন্ড হলে সে ডেটাগুলো গ্রহণ করতে পারবে না। ঠিক আছে, তাহলে গ্রুপ SMS, গ্রুপ MS, ইমেল, টেলিকনফারেন্সিং বা ভিডিও কল, আমরা ভিডিও কলে কথা বলি, গ্রুপ কলে কথা বলতে পারি, ভিডিও কলে, তাহলে এগুলো হচ্ছে সবগুলো কিসের, মাল্টিকাস্টে। আবার মাল্টিকাস্টের আরেকটা এক্সাম্পল আছে, আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে কি জিওকাস্ট। সেটা কি জিওকাস্ট, মানে এটাও গ্রহণ করবে, এটা হচ্ছে কি, যেমন ধরো মনে করো ওয়াকিটকি, ওয়াকিটকি মনে করো সবার হাতে আছে, মনে করো সব পুলিশের হাতে ওয়াকিটকি আছে। তার মানে এই নয় যে চট্টগ্রামে এখানে একটা ফোনে একটা পুলিশ কথা বলে সারা বাংলাদেশে সব পুলিশ শুনতে পারবে, তা কিন্তু না। তার মানে সেটা হচ্ছে কি, একটা এদের একটা নির্দিষ্ট একটা দূরত্ব আছে, ভৌগোলিক দূরত্ব। কাস্ট, এটা জিওগ্রাফি মানে হচ্ছে ভৌগোলিক থেকে আসছে, জিওগ্রাফি থেকে জিওটা আসে। তাহলে দেখো একটা নির্দিষ্ট ভৌগোলিক দূরত্বের মধ্যে যারা অবস্থান করবে তারা কি করতে পারবে, ডেটাগুলো গ্রহণ করতে পারবে। এই দূরত্বের বাইরে গেলে কিন্তু এরা কি করতে পারবে, এটা গ্রহণ করতে পারবে না। তাহলে সেটা হচ্ছে কি জিজ্ঞাসা, মনে করো অনেক হসপিটালে আছে টেলিফোন লাইন আছে, যেগুলো এর বাইরে থেকে, এর বাইরে কল দেওয়া যায় না হসপিটাল বাইরে, বা হচ্ছে অনেকগুলো সিকিউরিটি গার্ডের কাছেও কি আছে, হ্যাঁ ওয়াকিটকি আছে। তার মানে এই ওয়াকিটকি তার কাছে আছে মানে হচ্ছে যে কেউ পুলিশ বা অন্য কেউ কথা বললে যে সে শুনবে তা না। তাহলে প্রত্যেকটা আলাদাতে একটা কি আছে, গ্রুপ বা নেটওয়ার্ক আছে, একটা নির্দিষ্ট দূরত্বও আছে, ওই দূরত্বের বাইরে গেলেও নেটওয়ার্ক পাওয়া কি নয়, সম্ভব নয়। তাহলে এগুলো একটু সবগুলো কী করবা, দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা। এরপর হচ্ছে কি ডেটা কমিউনিকেশন মাধ্যমে, এটা একটু ভালো মতো দেখবা। তো এখানের মধ্যে তুমি কী কী দেখবে সেটা বলতেছি। সেটা হচ্ছে কি কমিউনিকেশন মাধ্যম কাকে বলে, সেটা আমরা গেলাম। কমিউনিকেশন মাধ্যম হচ্ছে দুই পাশে একটা তারযুক্ত তারবিহীন। তারযুক্তের মধ্যে কি কি আছে, সাধারণ টেলিফোন কেবল, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, একটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। এখান থেকে এই দুইটা কেবল খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোএক্সিয়াল কেবল এবং হচ্ছে ফাইবার অপটিক কেবল। তাহলে উদ্দীপকের মধ্যে টিভি বা ডিশের কথাবার্তা যদি বলা থাকে তখনই বুঝবো যে এটা কোএক্সিয়াল কেবল। আর যদি উদ্দীপকের মধ্যে টিভি বা ডিশে কথাবার্তা বলতে কোএক্সিয়াল কেবল। আর যদি বলা হয় স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিক, দ্রুতগতিতে ডেটা স্থানান্তরের কথা, আলোর গতিতে ডেটা স্থানান্তর, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, নন মেটালিক কেবল, নেটওয়ার্কের ব্যাকবোন, চুলের মতো চিকন তার, এই ওয়ার্ডগুলো যদি কোনো অবস্থায় যদি উদ্দীপকের মধ্যে থাকে তখনই বুঝবো হচ্ছে কি এটা ফাইবার অপটিক কেবল। বা খ নাম্বার আসতে পারে নন মেটালিক কেবল ব্যাখ্যা করো, তাহলে সেটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। আলোর গতিতে ডেটা স্থানান্তর সম্ভব, ব্যাখ্যা করো, ফাইবার অপটিক কেবল। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, ব্যাখ্যা করো, তাহলে সেটা হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। ইএমআই মুক্ত কেবল, ব্যাখ্যা করো। ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইম্প্যাক্ট, যেটাকে বাংলায় বলা হচ্ছে কি তড়িৎ চুম্বক প্রভাব মুক্ত কেবল, ব্যাখ্যা করো, তাহলে সেটা কি হবে, ফাইবার অপটিক কেবল। ঠিক আছে, তাহলে এগুলো দেখবা। তাহলে এগুলোর থেকে আমরা কি কি দেখতে হবে সেগুলো এখানে দিয়ে দিছি। দেখো প্রথমে হচ্ছে এই যে সাধারণ টেলিফোন কেবল, এটা হচ্ছে 90-এর দশকে বেশি ব্যবহার, এখন ব্যবহার তেমন একটা নেই, এটা না। এবার টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবল থেকে কী আসতে পারে, কাকে বলে দিছি টুইস্টেড পেয়ার কেবল, কাকে, টুইস্ট শব্দের অর্থ হচ্ছে কি মোড়ানো বা পেঁচানো, পেয়ার শব্দের অর্থ হচ্ছে কি জোড়া, এগুলো আমরা দিয়ে দিছি। এটা কয় প্রকার দিয়ে দিচ্ছি, টুইস্টেড পেয়ার কেবল কয় প্রকার, 2 প্রকার। এরপর এই যে প্রথমটা হচ্ছে কি এসটিপি। এবার এসটিপির মধ্যে কোন কেবলটা জনপ্রিয়, এটা এমসিকিউর জন্য ভালো মতো মনে রাখবে, ক্যাট S6। ঠিক আছে, এবার আনশিল্ডেডের মধ্যে ইউটিপি এর মধ্যে হচ্ছে ক্যাট 5 এবং ক্যাট 6, এটার কোনটার ব্যান্ডউইথ কত, এগুলো ভালো মতো হচ্ছে দেখে নিবা। ঠিক আছে, আচ্ছা। এরপরে দেখো এগুলো দেখে নিবা। এরপর কোএক্সিয়াল কেবল, ওই যে বাসা বাড়িতে টিভি কিংবা ডিশে কথাবার্তা বলছি না, তাহলে এটা বলতে কোএক্সিয়াল কেবল। এটা 2 প্রকার, একটা হচ্ছে থিক নেট, একটা হচ্ছে কি 3 নেট। তাহলে দেখো থিক নেট আর 3 নেট। থিক নেট হচ্ছে কোনটা হালকা চিকন ফ্লেক্সিবল, এগুলো দেখে নিবা। এরপর 3 নেট, 3 নেট হচ্ছে হালকা চিকন ফ্লেক্সিবল। থিক নেট হচ্ছে কি ভারী মোটা নন ফ্লেক্সিবল, মানে হচ্ছে যেটা নমনীয় নয়। আর 3 নেট হচ্ছে যেটা চিকন, এটাকে দেখানো যাবে, মানে হচ্ছে নমনীয়, এগুলো দেখে নিবা। আর থিক নেটটা হচ্ছে কি 10/2, তাহলে পরীক্ষা তোমাকে বলতে পারে যে 10/2 এর মধ্যে 10টা কি, 10টা হচ্ছে 10 Mbps, আর 2টা হচ্ছে কি, 2 মানে বোঝাচ্ছে হচ্ছে 200 মিটার। আর এখানে আসতে পারে 10/5 এর মধ্যে যে 10টা হচ্ছে 10 Mbps, যেটা 5 মানে হচ্ছে কি 500 মিটার, 5 মানে 500 মিটার। তাহলে এগুলো দেখে নিবা। ঠিক আছে, এটার ব্যাস কত, এটার ব্যাস কত, এগুলো ভালো মতো এমসিকিউর জন্য দেখে নিবা। ঠিক আছে, এরপরে কি ফাইবার অপটিক কেবল, যেটা খুব বেশি গুরুত্বপূর্ণ, ফাইবার অপটিক কেবল। তাহলে দেখো ফাইবার অপটিক কেবল 3টা অংশ নিয়ে গঠিত। কোর ক্ল্যাডিং জ্যাকেট আমরা এখানে দিয়ে দিছি। তাহলে ভিতরে যেটা কাচের তার আছে এটাকে বলা হচ্ছে কোর, এটার উপরে যেটা আবরণ থাকে সেটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। আর বাইরের পরিবেশ থেকে এটাকে সুরক্ষিত রাখার জন্য যে কালো আবরণ বা অন্য যে কোনো কালারের আবরণটা ইউজ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি প্লাস্টিক জ্যাকেট বা জ্যাকেট। ঠিক আছে, আচ্ছা। এরপর কোরের ব্যাস কত আমরা দেখে এখানে লিখে দিছি, কোরের ব্যাস কত। আর ক্ল্যাডিং কি,
ঠিক আছে। এবার ক্ল্যাডিং কি দেখে নিছি। এরপর ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটাও দেখে নিবা। সেটা হচ্ছে কি ফাইবার অপটিক গঠন উপাদান, সোডা বোরোসিলিকেট, সোডা লাইম সিলিকেট, এরপর হচ্ছে কি সোডা অ্যালুমিনা সিলিকেট, সোডা অ্যালুমিনা সিলিকেট, এই তিনটা হচ্ছে মাল্টি কম্পোনেন্ট উপাদানগুলো হচ্ছে, কাজগুলো হচ্ছে কি ফাইবার অপটিক কেবল তৈরি করার জন্য বেশি উপাদান ইউজ করা যায়। এমসিকিউতে আসতে পারে যে নিচের কোনটি ফাইবার অপটিক কেবলের গঠন উপাদান, তাহলে এগুলো ভালো মতো একটু দেখে নিবা, ঠিক আছে। আচ্ছা তাহলে এগুলো একটু দেখে নিবা। তাহলে ফাইবার অপটিক কেবল গেল। এবার হচ্ছে তার বিভিন্ন মাধ্যম, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। তাহলে এখানে আমরা রেডিও ওয়েভ লিখে দিচ্ছি 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হচ্ছে, রেডিও ওয়েভ। এরপর রেডিও ওয়েভ দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয়, দেখো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেগুলো সবগুলো এখানে আমরা লিখে দিচ্ছি। মোবাইল যোগাযোগ, বেতার যোগাযোগে, সম্প্রচারে, কৃত্রিম উপগ্রহ, এগুলো সবগুলো আমরা লিখে দিচ্ছি। এগুলো এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিবা। আর এটার রেঞ্জটাও দেখে নিবা, 3 কিলোহার্টজ থেকে কত, 3 কিলোহার্টজ থেকে কত, 300 গিগাহার্টজ, এগুলো দেখে নিবা, ঠিক আছে। এবার রেডিও ওয়েভের পরে কি আছে, মাইক্রোওয়েভ, কত 300 মেগাহার্টজ থেকে কত, 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে কি বলা হচ্ছে, মাইক্রোওয়েভ, এগুলো দেখে নিবা। এরপরে দেখো মাইক্রোওয়েভ কয় প্রকার, 2 প্রকার, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, একটা হচ্ছে কি স্যাটেলাইট। এরপর টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি আমরা এখানে দিয়ে দিছি, টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ কি আর স্যাটেলাইট মাইক্রোওয়েভ কি। এই জিনিসটা একটু খুবই বেশি গুরুত্বপূর্ণ, একটা দেখবা এমসিকিউতে আসতে পারে। এই যে জিওস্টেশন স্যাটেলাইট বা ভূপৃষ্ঠ থেকে কত কিলোমিটার দূরে, তাহলে দেখো 36,000 কিলোমিটার, 36,000 কিলোমিটার। এটা পরীক্ষা এমসিকিউতে আসে যে কত কিলোমিটার দূর উপরে একটা নির্দিষ্ট কক্ষপথে বসাতে হয়। তাহলে ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহ কত কিলোমিটার, 36,000 কিলোমিটার বা 22,369 মাইল। এটা এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, এটা ভালো মতো দেখে নিবে, ঠিক আছে। এরপর হচ্ছে অনেক সময় খ নাম্বারে প্রশ্ন যদি একটু হার্ড হয়, এই যে বিএসটি কি, ভেরি স্মল অ্যাপারচার কি টার্মিনাল, এটা কাকে বলে সেটা একটু দেখে নিবা। কিসের জন্য, জ্ঞানমূলকের জন্য, দ্বিতীয় অধ্যায়ের জ্ঞানমূলকের জন্য। এরপর ইনফ্রারেড, এটা রেঞ্জটা দেখে নিবা কত, 300 গিগাহার্টজ থেকে 430 টেরাহার্টজ, এটা ইনফ্রারেডটা দেখে নিবা। এটা কোথায়, বিভিন্ন ধরনের রিমোটের মধ্যে এটা ইনফ্রারেডটা ইউজ করা হচ্ছে, ঠিক আছে। তাহলে ইনফ্রারেডটা ইউজ করা হয়, তাহলে দেখো ঘর দরজা জানলা পর্দা লাইট ফ্যান এসি ইত্যাদি রিমোট কন্ট্রোলের সাথে নিয়ন্ত্রণ করতে এটি ব্যবহৃত হয়। তোমার টিভি রিমোট, খেলনা রিমোট, এসি রিমোট, সব রিমোটের ক্ষেত্রে ইনফ্রারেডটা ইউজ করা হয়। তাহলে এগুলো দেখে নিবা। এরপরে আমরা কিছু নেটওয়ার্ক ডিভাইস নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে কি এনএফসি। এনএফসি কি দেখে নিবা, এনএফসি কি দেখে নিবা। তো এনএফসি কোথায় কোথায় ব্যবহার করা হয়, ওই যে এনএফসি পূর্ণরূপ কি দেখলে তুমি বুঝতে পারবা, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। নিয়ার মানে হচ্ছে কি, নিয়ার মানে হচ্ছে খুব কাছে, খুব কাছে। তো খুব কাছে হচ্ছে কোনটা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড টুল। ওই যে দেখো তুমি ব্যাংকের এটিএম বুথ থেকে যদি টাকা তুলতে যাও, বুথে কার্ডটার 3/2 হ্যাঁ 2 অংশ, দুই হ্যাঁ 2/3 হচ্ছে কোথায়, তোমার ওই যে এটিএম কার্ড পাঞ্চ করার জন্য যে স্লটটা আছে, ওই স্লটের মধ্যে তোমাকে কী করতে হবে, পাঞ্চ করতে হবে, দেন ও কার্ডটা অ্যাকসেপ্ট করবে, মানে খুব কাছাকাছি দূরত্বের মধ্যে এটা কাজ করবে। তাহলে ওটাই হচ্ছে কি এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, ঠিক আছে, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। তাহলে এখানে আমরা লিখে দিচ্ছি এনএফসি কোথায় ব্যবহার করা হয়। দেখো হ্যাঁ কি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, হেলথ কার্ড, টুল পরিশোধের কার্ডের ক্ষেত্রে এটা এনএফসি ইউজ করে। এরপর হচ্ছে যে জিগবি, এরপর জিগবির স্ট্যান্ডার্ড কোডটা মনে রাখবো, IEEE 802. কত 15.4। IEEE মানে হচ্ছে কি, ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এরপর জিগবি কোথায় কোথায় ব্যবহার করা হয় দেখবা, মেডিকেল সংগ্রহ, ধূমপান, আগুন শনাক্তকরণ, বিল্ডিং অটোমেশন ইত্যাদি জিগবি। ওই যে দেখবা হচ্ছে কি বিভিন্ন শপিং মলে, ভিআইপি শপিং মলে গেলে হচ্ছে কি একটা ডিভাইসের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয়, ওই ডিভাইসের মধ্যে দিয়ে প্রবেশ করে তোমাকে স্ক্যান করা হয়, মানে তোমার মধ্যে অবৈধ কোনো কিছু থাকলে সে কিন্তু সিগন্যাল দিবে, অথবা ওই যে কালো একটা ব্যাডের মতো দিয়ে তোমার বডিতে টাচ করে স্ক্যান করা হয়, তাহলে ওইটা হচ্ছে, যেগুলো হচ্ছে কি জিগবি প্রযুক্তির। এরপরে তুমি হটস্পট কি, এগুলো একটু দেখে নিবা। হটস্পট আর বর্তমানে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, এগুলো কিছু আর হটস্পটে। তো ব্লুটুথের মধ্যে দেখো এখানে দেওয়া আছে, তাকে বলতে দেওয়া আছে স্ট্যান্ডার্ড কোডগুলো ভালো মতো মনে রাখবা, পরীক্ষা উদ্দীপকের মধ্যে স্ট্যান্ডার্ড কোড থাকবে। করিম তার বন্ধুর নিকট একটি তথ্য শেয়ার করার জন্য IEEE 802.15 মানে একটি প্রযুক্তি ব্যবহার করেন। এবার গ নাম্বার আসতে পারে, উদ্দীপকে করিমে ব্যবহৃত প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে এই 802.15 দেখে বুঝতে হবে এটা কি ব্লুটুথ। সেম একটা কোড জিগবি ছিল, আবার ওয়াইফাইয়ের আছে, ওয়াইম্যাক্সের আছে। এরপর হচ্ছে কি, এই যে ব্লুটুথ, এই যে বিকোনেট থেকে আসতে পারে, অনেক সময় ওই যে উদ্দীপকের মধ্যে থাকতে পারে
এভাবে একটা উদ্দীপকে থাকতে পারে। ধরো এখানে তোমাকে বলতে পারে পিকুনেট 1, হ্যাঁ এখানে পিকুনেট 2, পিকুনেট 3, পিকুনেট 4 এভাবে থাকতে পারে। তাহলে এবার গ নাম্বার উদ্দীপকের ডিভাইসটি বর্ণনা করো বা উদ্দীপকের প্রযুক্তিটি বর্ণনা করো। তাহলে সেটা হচ্ছে কোন পিকুনেট বলা থাকলে সেটা হচ্ছে কি ব্লুটুথ। ঠিক আছে, ব্লুটুথ। ওকে, এরপরে কি ওয়াইফাই। ওয়াইফাইয়ের সংজ্ঞা দেওয়া আছে এখানে। এরপরে ফ্রিকোয়েন্সি কত, এমসিকিউর জন্য এগুলো আমরা মনে রাখবো। ফ্রিকোয়েন্সি কত, হ্যাঁ স্ট্যান্ডার্ড আইজি কত, i88802.11। এটা আমরা জানি, অনেকে এটা জানি না, তো পরীক্ষায় দেখবে এটা না থেকে এটাও থাকতে পারে। তাহলে এটা i88802.11 হতে পারে, আবার পরীক্ষা কি থাকতে পারে i88802.11bও থাকতে পারে। তাহলে ঠিক আছে, একটু খেয়াল করবা, অনেক সময় দেখবে যে 11 থাকবে না, 15, 16, হ্যাঁ এরপর হচ্ছে কি আরেকটা থাকতে পারে, এরপর 11b থাকতে পারে। তাহলে একটু কনফিউজ হয় না, ওয়াইফাই তো 11 হতে পারে, 11bও হতে পারে। ঠিক আছে, আচ্ছা এরপরে ব্যান্ডউইথ কত সেটা একটু মনে রাখবা। এরপরে এখন আসি কি ওয়াই ম্যাক্স। পুনরূপ দেওয়া আছে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। এটা ওয়াই ম্যাক্স ব্যাপক এলাকায়, স্বল্প এলাকায় হলে ওয়াইফাই, ব্যাপক এলাকায় হলে কি ওয়াই ম্যাক্স। এরপর দেখা ওয়াই ম্যাক্স, ওয়াই ম্যাক্সের স্ট্যান্ডার্ড হচ্ছে কত, 88802.16, এগুলো মনে রাখবা। তাহলে স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে উদ্দীপকে থাকতে পারে, ওখান থেকেই তোমাকে বলতে পারে হচ্ছে কি হ্যাঁ কোনটা কোন প্রযুক্তি। তাহলে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াই ম্যাক্স খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে এই অধ্যায়ে আমরা যা টপিক্স পাইছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা কোনটা দেখো। প্রথম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড, খুব বেশি ইম্পর্টেন্ট ডেটা ট্রান্সমিশন মেথড, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এরপরে হচ্ছে কি ডেটা কমিউনিকেশন মাধ্যমের মধ্যে কোএক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এটা বেশি ইম্পর্টেন্ট, এটা দেখে নিবা। এরপর দ্রুতগতিতে ডেটা স্থানান্তর, আলোর গতিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এই ধরনের কথা এবার বলছিলাম হচ্ছে কি নন মেটালিক কেবল, তড়িৎচুম্বক প্রভাব মুক্ত কেবল, ইএমআই মুক্ত কেবল, নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়, খ নাম্বার আসতে পারে এগুলো, খ নাম্বার কোয়েশ্চেন। ইএমআই মুক্ত কেবল ব্যাখ্যা করো, নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় ব্যাখ্যা, তাহলে এগুলো হচ্ছে কি ফাইবার অপটিক কেবল। তাহলে ওয়াইম্যাক্সের এটা দেওয়া আছে। এরপর দেখো মোবাইল ফোনের প্রযুক্তি। মোবাইল ফোন প্রযুক্তি হচ্ছে কয় প্রকার, দুই প্রকার, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে কি সিডিএমএ। এরপর জিএসএম হচ্ছে কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। এরপর এখানে লিখে দিয়েছে আগের এটার পুনরূপ ছিল হচ্ছে কি গ্রুপ স্পেশাল মোবাইল, আর পরবর্তীতে এটাকে বলা হচ্ছে কি গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কি কমিউনিকেশন। এরপর এর চ্যানেল অ্যাক্সেস পদ্ধতি কি এফডিএমএ, পুনরূপ লিখে দিয়েছি। এরপর হচ্ছে কি জিএসএম এর প্রযুক্তিতে সিম, আমরা সিমের পুনরূপ অনেকে যাই না, সিমের পুনরূপ হচ্ছে কি সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। ঠিক আছে, তাহলে এক কথা হচ্ছে যেই ফোনগুলোতে সিম কার্ড ব্যবহার করা যায় সেই সবগুলো ফোনই হচ্ছে কি জিএসএম প্রযুক্তির, আর টেলিফোনগুলো হচ্ছে কি সিডিএমএ প্রযুক্তি। ঠিক আছে, তাহলে এগুলো দেখে নিবা। এরপর সিডিএমএ, এখান থেকে পরীক্ষা স্পেকট্রাম কি ক নাম্বার আসতে পারে। এবার তোমাকে খ নাম্বার বলতে পারে সিডিএমএ কে গ্রিন ফোন কেন বলা হয়। গ্রিন ফোন মানে হচ্ছে যেটা পরিবেশের জন্য ভালো। কেন, ধরো আমরা মোবাইল ফোনে যখন কথা বলি তখন কিন্তু খুব বেশি রেডিয়েশন হয়, অনেকক্ষণ সময় ধরে যদি তুমি কথা বলো তোমার মোবাইলও গরম হয়ে যায়, কানও গরম হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তুমি টেলিফোনে মনে করো আধা ঘন্টার সময় মোবাইলে কথা বলে তোমার যে সমস্যা দেখা দিবে, এই 1 ঘন্টার সময় ধরে যদি তুমি টেলিফোনে কথা বলো ওই সমস্যাটা দেখা দিবে না, কারণ টেলিফোনে কিন্তু ট্রান্সমিশন পাওয়ারটা কম বা রেডিয়েশনটা একটু কম হয়। হ্যাঁ, এই জন্য হচ্ছে এটা পরিবেশের জন্য ভালো। এরপর মনে করো হচ্ছে কি মোবাইল ফোন দিনে অনেকবার চার্জ দিতে হয়, কিন্তু টেলিফোন কিন্তু অত বেশি চার্জ দিতে হয় না। তো এই জন্য হচ্ছে কোনটা টেলিফোন হচ্ছে কি আমাদের পরিবেশের জন্য ভালো। তো টেলিফোনটা কিসের অংশ, সিডিএমএ, এর জন্য সিডিএমএকে কি বলা হচ্ছে গ্রিন ফোন বলা হচ্ছে, যেটা বিদ্যুৎ খরচ কম প্রায় এত। ঠিক আছে, আর এটা ট্রান্সমিশন পাওয়ার কম হয়, এটাকে কি বলা হচ্ছে গ্রিন ফোন বলা হচ্ছে। তাহলে পরীক্ষা করাম আসতে পারে সিডিএমএকে কেন গ্রিন ফোন বলা হয়। আর এমসিকিউর জন্য মার্ক বা স্পেকট্রাম কি বা সিডিএমএ যে পদ্ধতিতে ডেটা আদান প্রদান করে তাকে কি বলা হচ্ছে স্পেকট্রাম, এগুলো দেখে নিবা। এরপর হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম, খুবই ইম্পর্টেন্ট। এটা এমসিকিউ এবং সিকিউর জন্য আমরা একটা চার্ট দেখাবো, সেই চার্টটা হচ্ছে খুবই বেশি ইম্পর্টেন্ট। তাহলে 5টা প্রজন্ম আমরা জানি, এই 5টা প্রজন্মের মধ্যে তুলনামূলক একটা এখানে চার্ট আমরা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রথমে হচ্ছে প্রথম প্রজন্মটা কখন আসে, 1979 সাল থেকে 1990। এরপর হচ্ছে এটা 1991 থেকে 2000 দ্বিতীয় প্রজন্ম। এরপর হচ্ছে 2001 থেকে 2008, 2009 থেকে কত 2020, এরপর হচ্ছে 2021 থেকে বর্তমান হচ্ছে কি পঞ্চম। এটা সর্বপ্রথম প্রথম প্রজন্ম কোথায় আসছে, ইউএসএ। দ্বিতীয় প্রজন্ম কোথায়, ফিনল্যান্ড। তৃতীয় প্রজন্ম কোথায়, জাপান। চতুর্থ প্রজন্ম কোথায়, সুইডেন। পঞ্চম প্রজন্ম কোথায়, সাউথ কোরিয়াতে। ঠিক আছে, এরপরে দেখো বাংলাদেশে কখন আসছে এটা দিলাম, চ্যানেল একটা সিস্টেম দিলাম। ঠিক আছে, ওজন উচ্চতা এগুলো ভালো মতো দেখবা। হ্যাঁ, এটা দেওয়া আছে। এই যে ডব্লিউ, এটার পূর্ণরূপ কি,
হ্যাঁ, ডব্লিউডব্লিউ ওয়্যারলেস ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এগুলো হচ্ছে আমরা এরপরে পুনরূপ সবগুলো দিয়ে দিব, ঠিক আছে? ওখান থেকে দেখবা। তো তোমার পরীক্ষা এখান থেকে কোয়েশ্চেন কী আসতে পারে দেখো, বলা হলো করিম তার বন্ধুর কাছে একটি তথ্য শেয়ার করার জন্য এমন এক প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন যেটি হচ্ছে LTE প্রযুক্তির। কোন প্রযুক্তির? একটু খেয়াল করবে, LTE প্রযুক্তির। তাহলে এই LTE দেখেই তোমাকে বুঝে নিতে হবে, LTE দেখেই তোমাকে বুঝতে হবে এটা কোন প্রজন্ম। LTE দেখেই তোমাকে বুঝতে হবে এটা হচ্ছে চতুর্থ প্রজন্ম। এবার তোমাকে বলতে পারে উদ্দীপকে করিমের ব্যবহৃত মোবাইল ফোনের প্রজন্মের সাথে দ্বিতীয় প্রজন্মের পার্থক্য লিখো। তাহলে তোমাকে চতুর্থ প্রজন্মের সাথে কোন প্রজন্ম, দ্বিতীয় প্রজন্মে কি লিখতে হবে? পার্থক্য লিখতে হবে, ঠিক আছে? ওকে, এরপরে দেখো এখানে আমরা দিয়ে দিছি চ্যানেল অ্যাক্সেস সিস্টেম, সুইচিং টাইম, ডেটা ট্রান্সফার রেট, এগুলো ভালো মতো সবগুলো দেখে নিবা, সব কিছু ভালো মতো দেখে নিবা, মূল বৈশিষ্ট্য এগুলো ভালো মতো। এরপরে দেখো এখান থেকে দেখো দেখো ত্রিমাত্রিক ছবি, তাহলে তোমাকে সরি এটা একটু ভুল হয়ে গেছে, এটা না। তাহলে এখানে দেখো এই ত্রিমাত্রিক ছবি একমাত্র করা যায় হচ্ছে কোনটাতে? ত্রিমাত্রিক ছবিটা একমাত্র করা যায় চতুর্থ প্রজন্ম। তাহলে বলতে পারে হ্যাঁ রাকিব তার বন্ধুর মোবাইল একটি তথ্য শেয়ার করার জন্য এমন এক প্রজন্মের মোবাইল ফোন ব্যবহার করেন যেটির মাধ্যমে ত্রিমাত্রিক ছবি স্থানান্তর সম্ভব। তাহলে এই ত্রিমাত্রিক ছবি স্থানান্তর কথাবার্তা বললো হচ্ছে সেটা হচ্ছে কি চতুর্থ প্রজন্ম। বলতে পারো উদ্দীপকে করিমের রাকিবের মোবাইল ব্যবহৃত মোবাইল ফোনের প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের পার্থক্য লিখো। তাহলে ত্রিমাত্রিক ছবি কথাটা দেখেই বুঝতে হবে কি এটা চতুর্থ প্রজন্মের সাথে তোমার প্রথম প্রজন্মের পার্থক্য লিখতে হবে। এবার সর্বপ্রথম যে দেখো ভিডিও, যদি বলা হয় এমসিকিউ তো সর্বপ্রথম ভিডিও কলের উৎপত্তি হয় কোন প্রজন্ম থেকে? তাহলে কোন প্রজন্ম? তৃতীয় প্রজন্ম থেকে, ঠিক আছে? তৃতীয় প্রজন্ম থেকে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে দেখো এর যে ব্যান্ডউইথ, এগুলো এমসিকিউর জন্য, মানে এটা এমসিকিউর জন্য খুবই খুবই বেশি ইম্পর্টেন্ট। দেখো আমি তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? খুব বেশি ইম্পর্টেন্ট এটা, এগুলো মানে চার্টের মধ্যে তোমার সব কিছুই আছে, ঠিক আছে? এটা রোমিং সুবিধা। রোমিং মানে হচ্ছে কি নির্দিষ্ট এরিয়ার বাইরে গেলেও যদি নেটওয়ার্ক পাওয়া যায় সেটা কী বলা হচ্ছে? নৌবিক। মনে করো বাংলাদেশে এখন বর্তমান সিমগুলো রোমিং করা যাচ্ছে, মানে হচ্ছে তুমি বাংলাদেশে আসতো, অন্য কোনো দেশে তুমি গেছো, তাহলে এই সিমের নেটওয়ার্ক ওই দেশেও পাওয়া যায় যদি এটাকে তুমি রোমিং করো। তার মানে নির্দিষ্ট এরিয়ার বাইরে গিয়েও যখন এটা নেটওয়ার্কটা পাওয়া যায় তো ওটাকে বলা হচ্ছে কি রোমিং। ক্লিয়ার? তো এগুলো দেখে নিবা, ঠিক আছে? এরপর দেখো এটার অসুবিধা আমরা দিয়ে দিছি, ঠিক আছে? এগুলা দিয়ে দিচ্ছি। এরপর এখানে উদাহরণ দেওয়া আছে। এরপর দেখো এই যে এটা মিমো বলা আছে এখানে না? মিমো দেখলে মিমো কথাটা যদি বলা ওই যে উদ্দীপকের মধ্যে মিমো বলা থাকে তাহলে কোন প্রজন্ম? পঞ্চম প্রজন্ম। তাহলে এই চার্ট থেকে সিকিউর জন্য মনে রাখবো সবচেয়ে বেশি হচ্ছে কোনটা? এলটি যেটা দিছিলাম ওটা চতুর্থ প্রজন্ম। ত্রিমাত্রিক ছবি চতুর্থ প্রজন্ম। ভিডিও কল তৃতীয় প্রজন্ম। মেমো পঞ্চম প্রজন্ম। এই জিনিসগুলো ভালো মতো সিকিউর জন্য মনে রাখবা, আর এমসিকিউর জন্য চারটাতে দেখে নিবা। সিকিউতে ওগুলো দেখলে তুমি বুঝে যাবো হচ্ছে এটা কি কোনটা কোন প্রজন্ম। তাহলে প্রজন্ম থেকে তোমার পার্থক্য আসতে পারে, সিকিউ এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? তো সিকিউ এমসিকিউর জন্য এই চারটা ভালো মতো তোমরা দেখে নিবা, ঠিক আছে? আর এরপরে কোনটার পূর্ণরূপ কী কী আমরা সব দিয়ে দিছি, TDMA, WCDMA, SSDPA, এরপর হচ্ছে LTE, OFDM, হ্যাঁ, অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এরপর হচ্ছে কি AMPS, NMT ট্যাক্স, এরপর হচ্ছে IMT, WWW, এরপর হচ্ছে UMTS, মেমো, মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এরপর NR নিউ রেডিও টেকনোলজি, হ্যাঁ, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, সবগুলোর পুনরূপ কিন্তু আমরা এখানে দিছি। পুনরূপগুলো তোমরা কী করবা দেখে নিবা, ঠিক আছে? পুনরূপগুলো মনে রাখতে পারবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি কম্পিউটার নেটওয়ার্ক। এই কম্পিউটার নেটওয়ার্ক থেকে তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা হচ্ছে কোনটা? এই যে ভৌগোলিক বিস্তৃতির মধ্যে যে পাঁচটা আছে এই পাঁচটা থেকেই পরীক্ষায় সিকিউ বেশি আসে, এই পাঁচটা থেকে। তো আমরা পাঁচটার ব্যাখ্যা হচ্ছে এখানে দিছি, তোমরা ওগুলো প্রয়োজনে স্ক্রিনশট নিবে, ঠিক আছে? ওগুলো সবাই প্রয়োজনে কী করবা? স্ক্রিনশট নিয়ে রাখবা। তাহলে দেখো এটা 3 ভাগে ভাগ করা যাচ্ছে। এমসিকিউ জন্ম রাখবো মালিকানার ভিত্তিতে, সার্ভিস প্রদান নিয়ন্ত্রণের ভিত্তিতে, ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে 5টা। তাহলে দেখো এই যে আমরা এগুলো দিই নেই, এগুলো তোমরা দেখে নিবা। এই ভৌগোলিক বিস্তৃতি অনুসারে প্রথম হচ্ছে কি প্যান, মানে কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এরপর হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তো এবার এগুলোর দেখো প্যান কি, প্যান কোথায় ইউজ করা হয় সব কিছু এখানে দিছি, ঠিক আছে? প্যান কোথায় ইউজ করা হয় সব কিছু এখানে আমরা দিয়ে দিছি, হ্যাঁ।
এগুলো সবগুলো দেখে নিবা, ঠিক আছে? সবগুলো প্যানের সব কিছু এখানের থেকে দেখে নিবা। এবার প্যানের পর এখানে কি আছে দেখো, ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে লোকাল এরিয়া দেখো এখানে আমরা সব কিছু দিয়ে দিছি এখানে। তাহলে দেখো খুব কম এরিয়ার মধ্যে হলে 20 মিটার বা ছোটো এরিয়ার মধ্যে হলে প্যান, 1 কিলোমিটার বা একটা ভবন জুড়ে একটা বিল্ডিং জুড়ে হলে কি ল্যান, অনেকগুলো ভবন নিয়ে মানে অনেকগুলো ল্যান নিয়ে হলে কি ক্যান। একটি শহরের কথাবার্তা যদি বলা থাকে, শহরের বিভিন্ন স্থানের কথাবার্তা বলা থাকে তাহলে হচ্ছে ম্যান। আর ভিন্ন শহর বা ভিন্ন দেশ কথাবার্তা বলা থাকলে হচ্ছে ওয়েন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হ্যাঁ ল্যান দিছি, এই যে এটা হচ্ছে কি ক্যান, দুইবার তাদের ল্যান নিয়ে হচ্ছে কি ক্যান, এগুলো দেখে নিবা। এরপর হচ্ছে কি এখানে ম্যান বলা আছে, ম্যান দিয়ে দেওয়া সব কিছু দেখে নিবা। এরপরে দেখো ওয়েন, ওয়েনটা তোমরা কি করবা দেখে নিবা, ঠিক আছে? ওয়েনটা দেখে নিবা, এখানে সব কিছু দেওয়া আছে, ওয়েনের সব কিছু দেখে নিবা। এরপর দেখো নেটওয়ার্ক টপোলজি, এটা তো ইম্পর্টেন্ট, তোমরা সবাই জানো। তো টপোলজি কাকে বলে সেটা আছে, আর টপোলজি কয়টা, 6টা, বাস, রিং, স্টার, ট্রি, মেশ, হাইব্রিড, 6টা টপোলজি দেখবা। 6টা টপোলজি আমরা এখানে দিয়ে দিছি। এই যে বাস টপোলজি, বাস টপোলজি কি এখানে আমরা চিত্র সহকারে দিয়ে দিছি। তাহলে দেখো একটা মূল কেবল বা মূল তারের কথাবার্তা যদি বলে তখনই বুঝবো যে এটা কি বাস টপোলজি। যে একটা মূল তার থাকবে, এই মূল তার থেকে সবগুলো কম্পিউটার কি থাকবে, সংযুক্ত থাকবে। তাহলে মূল তার বা মূল কম্পিউটারের কথাবার্তা যদি বলে তখনই বুঝবো হচ্ছে কি বাস টপোলজি। ক্লিয়ার? তখনই বুঝবো হচ্ছে কি বাস টপোলজি। ওকে, তাহলে এটা কোথায় কোথায় ব্যবহার করা হয় সব কিছু এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। বাসের পরে কি রিং টপোলজি, রিং, রিং হচ্ছে কি থাকবে তোমার, এই যে গোলাকার থাকবে। দেখো এই যে থেকে মনে করো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, আবার 6 থেকে কোথায় পুনরায়। এটা হচ্ছে রিং টপোলজি। তো এই রিং টপোলজির চিত্র এইভাবে না থেকে তোমার অন্যভাবেও থাকতে পারে। তাহলে দেখো কীভাবে, দেখো এই একটা কম্পিউটার, এই তাহলে দেখো 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে বা পুনরায় কোথায় 1। তাহলে এইরকম মত থাকলে এটা হচ্ছে কি রিং টপোলজি। রিং টপোলজি মানে হচ্ছে কি যাইতে যাইতে আবার লাস্টেরটা থেকে কোথায় চলে আসবে, ফার্স্টে চলে আসবে, লাস্টের শেষেরটা থেকে আবার প্রথমেরটাতে চলে আসবে। তাহলে ওটা হচ্ছে কি রিং টপোলজি। তাহলে এবার তোমাকে পরীক্ষা যদি বলে কোন টপোলজিতে কম তারের প্রয়োজন হয়, তাহলে সেটা হচ্ছে কি রিং টপোলজি। হ্যাঁ, খেয়াল করবা। এরপরে দেখো, তাহলে এগুলো সবাই নিয়ে নিবা। এরপর হচ্ছে ট্রি টপোলজি, মানে হচ্ছে কি গাছের মতো থাকবে, গাছের শাখা প্রশাখা বিন্যাস থাকবে। তো তোমাকে যদি বলা হয় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে, বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন টপোলজি বেশি ব্যবহৃত হবে, ট্রি টপোলজিটা বেশি, ঠিক আছে? ট্রি টপোলজি। তাহলে কাকে বলে এখানে দেওয়া আছে, ট্রি টপোলজি নিয়ে সব কিছু দেওয়া আছে, চিত্র এখানে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। এরপরে দেখো স্টার টপোলজি, স্টার। তাহলে দেখো স্টার টপোলজি যেটা একটা সবগুলো কম্পিউটার একটা কেন্দ্রীয় ডিভাইস দ্বারা সংযুক্ত থাকবে। তাহলে পরীক্ষায় যদি উদ্দীপকের মধ্যে কেন্দ্রীয় ডিভাইস, হ্যাঁ, তাহলে এখানে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে কাকে ইউজ করাচ্ছে, এই যে দেখো কেন্দ্রীয় যেই ডিভাইসটা আছে, কেন্দ্রীয় যেই ডিভাইসটা আছে এই ডিভাইসটা হচ্ছে কি নাম হচ্ছে কি, এই ডিভাইসটার নাম হচ্ছে কি হাব, আর কি হাব বা কি ব্যবহার করা হচ্ছে, সুইচ, ঠিক আছে? এই যে দেখো সেটা বলে যে একটি কেন্দ্রীয় ডিভাইস থেকে আর কেন্দ্রীয় হাব দ্বারা অন্য কম্পিউটারগুলো সংযুক্ত, তাহলে হাব দ্বারা সংযুক্ত থাকে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা এখানে দেখে নিছি কোনটা কি। তাহলে কেন্দ্রীয় ডিভাইস, হাব বা সুইচ বা পোর্ট বিশিষ্ট টপোলজি, পোর্ট বিশিষ্ট যদি টপোলজি কথাবার্তা বলে তখনই বুঝবো, পোর্টের কথাবার্তা যদি বলা হয় তখনই বুঝবো যে এটা কি স্টার টপোলজি, ঠিক আছে? হাব, সুইচ, পোর্ট, কেন্দ্রীয় ডিভাইস, এই 4টার থেকে যদি কোনো একটা কিছু দেওয়া থাকে বর্ণনা আকারে তাহলে কি স্টার টপোলজি। অথবা যদি চিত্র দেওয়া থাকে, চিত্রের মধ্যে যদি কেন্দ্রীয় ডিভাইস মানে হচ্ছে কি হাব বা সুইচ যদি বলা থাকে তা হচ্ছে কি স্টার টপোলজি। এটা ভালো মতো, এটা খুব বেশি ইম্পর্টেন্ট স্টার টপোলজিটা, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কি মেশ, মেশ মানে হচ্ছে সবচেয়ে সুবিধাজনক টপোলজি। তাহলে একটু আগে আমরা বলছিলাম কম তার লাগে কোনটা, রিং টপোলজি। আর যদি বলা সবচেয়ে বেশি তার লাগবে কোনটাতে, তাহলে হচ্ছে মেশ টপোলজিতে বেশি তার। এবার মেশ টপোলজিতে এমসিকিউতে আসতে পারে তারের সংখ্যা নির্ণয় কীভাবে করতে হয়। তারের সংখ্যা যদি তোমাকে বলা হয় ম্যাশ টপোলজিতে ম্যাশ 10টি কম্পিউটার সংযুক্ত করার জন্য কয়টি তার লাগবে, কয়টি কম্পিউটার 10টি কম্পিউটার সংযুক্ত করার জন্য কয়টি তার লাগবে। তো ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয়ের সূত্রটা মুখস্থ রাখবে, সেটা হচ্ছে কি n ইন্টু n-1 ডিভাইড বাই কত 2, n ইন্টু n-1 ডিভাইড বাই কত 2। তাহলে কয়টি কম্পিউটার, 10টি কম্পিউটার, তাহলে n এর মান হচ্ছে কত 10। তাহলে তুমি কীভাবে বের করবা, 10 ইন্টু 10-1 ডিভাইড বাই কত 2। তাহলে দেখো 10 ইন্টু 10 থেকে 1 বিকল্প কত 9 ডিভাইড বাই কত 2, তাহলে 90 ডিভাইড বাই 2 তাহলে কত হচ্ছে 45। তাহলে 10টি কম্পিউটার সংযুক্ত করার জন্য তারের সংখ্যা হচ্ছে কত, কয়টি তার লাগবে 45টি। এটা এমসিকিউর জন্য মনে রাখবা। তাহলে এটা তারের সংখ্যা নির্ণয়ের এই সূত্রটা তোমরা ভালো মতো মনে রাখবা, হচ্ছে n ইন্টু n-1 ডিভাইড বাই কত
2। তাহলে এই যে যদি বলা হয় কোন টপোলজিকে বেশি তারের প্রয়োজন হয়, তাহলে ম্যাশ টপোলজি এখানে লিখে দিচ্ছি, ম্যাশ টপোলজিতে সবচেয়ে বেশি কেবল প্রয়োজন হয়, আর কম কেবল হচ্ছে কোনটা, রিং টপোলজি। ঠিক আছে, বা পরীক্ষায় তোমাকে এভাবেও বলতে পারে, ধরো এটা দেওয়া আছে, দেখো এটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে কি রিং টপোলজি। তাহলে মনে করো এটা হচ্ছে এ বি সি ডি। তো এবার তোমাকে বলা হচ্ছে উদ্দীপকের কম্পিউটারগুলোতে ডেটা ট্রান্সমিশনের গতি কীভাবে বাড়ানো যাবে, বা তাহলে এটা হচ্ছে কি কোন টপোলজি, ম্যাশ টপোলজি সংযুক্ত করলে, বা বলা থাকতে পারে উদ্দীপকের টপোলজি এ বি সি ডি কে পরস্পরের সাথে সংযুক্ত করলে নতুন যে টপোলজিটা হবে সেটা ব্যাখ্যা করে। তাহলে সেটা হচ্ছে কি, এই যে দেখো পরস্পরের সাথে যদি সংযুক্ত করে, তাহলে সেটা হচ্ছে কি ম্যাশ টপোলজি। কোন টপোলজি, ম্যাশ টপোলজি। আর যদি উদ্দীপকের মধ্যে ট্রি আছে, স্টার আছে, ম্যাশ আছে, নাম্বার যদি বলো উদ্দীপকের টপোলজিগুলোর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক, তাহলে অবশ্যই মনে রাখবো হচ্ছে কি ম্যাশ টপোলজি। তাহলে অন্যান্য সব টপোলজি থেকে ম্যাশ টপোলজি সবচেয়ে বেশি সুবিধাজনক, এগুলো মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে সব লিখে দিয়েছি ম্যাশ টপোলজি থেকে কী কী পড়তে হবে। এরপরে যখন একাধিক টপোলজি নিয়ে হবে তখন সেটাকে বলা হচ্ছে কি হাইব্রিড টপোলজি। এরপরে এই অধ্যায়ের যেটা শেষ টপিক সেটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং কাকে বলা আছে, ক্লাউড কম্পিউটিং কাকে বলা আছে, এরপর এখানে এক্সাম্পল দেওয়া আছে আর সেবাগুলো দেওয়া আছে। একটা হচ্ছে অবকাঠামোগত সেবা, এরপরে হচ্ছে কি এই যে দেখো অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এটা একটু দেখে নিবা, যেটাকে আস বলা হচ্ছে। তাহলে এটা জিনিসটা কি সেটা দেখে নিবা। ঠিক আছে, এরপরে দেখো প্ল্যাটফর্ম ভিত্তিক সার্ভিস। ঠিক আছে, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তাহলে এটা কি আছে ওটা দেখে নিবা। এরপরে তুমি খেয়াল করো সফটওয়্যার ভিত্তিক সেবা, তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের সেবা কয়টা, তিনটা, বেশি সেবা তিনটা পাচ্ছি, কয়টা, তিনটা। অবকাঠামোগত সেবা, প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, সফটওয়্যার ভিত্তিক সেবা, ইনফ্রাস্ট্রাকচার এস এ সার্ভিস, এরপর হচ্ছে কি প্ল্যাটফর্ম এস এ সার্ভিস, এরপর হচ্ছে কি সফটওয়্যার এস এ সার্ভিস। তিনটা সার্ভিস হচ্ছে আমরা বেশি পাই, তাহলে এগুলো একটু ভালো মতো দেখে নিবা। এরপর এই যেটা বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য। এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং, তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কয়টা, তিনটা। কয়টা, তিনটা। একটা হচ্ছে কি রিসোর্স স্কেলেবিলিটি, কি বললাম, দেখো রিসোর্স স্কেলেবিলিটি, এরপর হচ্ছে কি অন ডিমান্ড, এরপর হচ্ছে কি পে এস ইউ গো। কয়টা, তিনটা। রিসোর্স স্কেলেবিলিটি মানে হচ্ছে কি ধরো ক্লাউডটা হচ্ছে কি, দেখো ক্লাউডটা হচ্ছে কি, মনে করো এই যে যাদের আইফোন আছে তারা জানো, কিংবা হচ্ছে আমরা গুগল ফটোস ইউজ করি, সেটা মানে হচ্ছে কি আমরা একটা আইডি খুলবো, এই আইডিটাতে খোলার পরে গুগল ফটোস আইডি খুলবো, ওখানে আইডি খোলার পর আমাদেরকে একটা স্পেস দেওয়া হবে। তো এবার সেই স্পেসের মধ্যে আমরা কী করতে পারি, আমরা আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংরক্ষণ করতে পারি। তবে কী হবে, কখনও যদি আমাদের মোবাইল হারিয়ে যাবে কিংবা নষ্ট বা কিংবা চুরি হয়ে যায়, আমরা যে কোনো মোবাইল বা কম্পিউটার থেকে আমাদের আইডিটাতে লগ ইন করলেই ওই আইডিতে ওখানে যা যা রাখছি সবগুলো পেয়ে যাব। তো ধরো তোমাকে প্রথমে 5 জিবি দিল, এই 5 জিবিটা তোমার ফিল আপ হয়ে গেছে, ফুল হয়ে গেছে, এরপর তোমার কাছে নোটিফিকেশান আসবে। নোটিফিকেশান মানে আসবে কিসের জন্য, তোমার এটা স্টোরেজ ফুল হয়ে গেছে। তো তোমাকে এরা অফার করবে যে তুমি চাইলে এই স্টোরেজটা আরও কী করতে পারবে, বৃদ্ধি করতে পারবে, বাড়াতে পারবে। তো স্টোরেজটা বৃদ্ধি করার জন্য তোমার অবশ্যই কী করতে পারবে, অপশান দিবে যে তুমি প্রথম 5 জিবির জন্য তোমাকে কোনো পরিশোধ টাকা দিতে হবে না, এর পরবর্তী বাড়াতে চাইলে তোমাকে টাকা পরিশোধ করতে হবে। তো 5 জিবি নিলে তোমাকে 5 জিবি, 10 জিবি নিলে 10 জিবি টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি তোমার কত জিবি লাগবে, মানে 5 জিবির বাইরে তোমার ধরো এখন আরও লাগবে ডেটা, কত জিবি লাগবে স্পেস, সেটাকে বলা হচ্ছে কি রিসোর্স স্কেলেবিলিটি। রিসোর্স স্কেলেবিলিটি মানে যত চাহিদা তত সার্ভিস, মানে তুমি যত চাইবে তোমাকে ততই দিবে। এবার মনে করো তোমার 5 জিবি লাগবে কিন্তু এটা এখন লাগবে, তাহলে 5 জিবি লাগবে, সেটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, এটা এখন লাগবে। তাহলে এখনটা হচ্ছে অন ডিমান্ড, মানে আমার এখনই চাই, তাহলে যখনই চাইবে তোমাকে তখনই দিবে, তাহলে যখন চাহিদা তখন সার্ভিস, সেটা হচ্ছে কি অন ডিমান্ড। এবার তুমি 5 জিবি নিলে তোমাকে 5 জিবি টাকা দিতে হবে, 10 জিবি নিলে 10 জিবি টাকা দিতে হবে। তো যেটাকে বলা হচ্ছে পে অ্যাজ ইউ গো, মানে যতক্ষণ ব্যবহার তখন মূল্য পরিশোধ, মানে এখন ইউজ করছো 5 জিবি ইউজ করছো মানে 5 জিবি টাকা তোমাকে এখন পরিশোধ করতে হবে। ক্লিয়ার, তাহলে এটা সবচেয়ে বেশি দেখে নেবে, এটা ভালো মতো দেখবা। তাহলে পরীক্ষায় দেখো উদ্দীপকের মধ্যে যদি তোমার কি বলা থাকে, অনলাইন ভিত্তিক সেবা, পরিষেবা, সার্ভিস, নেটওয়ার্ক, স্টোরেজ স্পেস বা ভাড়া, এই ধরনের যদি কোনো একটা ওয়ার্ড উদ্দীপকের মধ্যে দেখো, তখনই চোখ মুখ বন্ধ করে মার দিবা হচ্ছে এটা ক্লাউড কম্পিউটিং। তাহলে কী কী বলছি, ইন্টারনেট ভিত্তিক সেবা, অনলাইন ভিত্তিক সেবা, পরিষেবা, সার্ভিস,
বা কোনো কিছু স্পেস ভাড়া দেওয়ার কথাবার্তা বলা থাকে বা স্টোরেজ স্পেস এটা যদি বলা থাকে, তাহলে এই ওয়ার্ডগুলোর থেকে কোনো একটা ওয়ার্ড যদি তোমার বলে, তাহলে এটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। ক্লিয়ার? ক্লাউড কম্পিউটিং। এরপর ক্লাউড কয় প্রকার? 4 প্রকার। এগুলো তোমরা বই থেকে দেখে নিবা, পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, কমিউনিটি ক্লাউড, হাইব্রিড ক্লাউড, এগুলো দেখে নিবা। ঠিক আছে? ওকে, তাহলে এই হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়। এই টপিকসগুলো তাহলে তোমরা দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা টপিকস নিয়ে বললাম সিকিউ কেমন হতে পারে, আর যে তথ্যগুলো দিয়ে দিচ্ছে সে সবগুলো তথ্য হচ্ছে তোমার এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? এমসিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাহলে আশা করি সবাই প্রথম দ্বিতীয় অধ্যায়টা বুঝতে পেরেছো। তাহলে এরপরে আমরা আগামীকাল একই সময়ে মানে ঠিক রাত 8টায় আমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। তো সবাই চেষ্টা করবা আগামীকাল ঠিক 8টায়, আগামীকাল আমাদের যথাসময়ে ক্লাসটা উপস্থিত হবে, শুরু হয়ে যাবে। ঠিক আছে? তো আগামীকাল ঠিক 8টায় তোমরা সবাই ক্লাসে অংশগ্রহণ করবা তৃতীয় অধ্যায় বা চতুর্থ অধ্যায় থেকে। দেখো, আমরা প্রথম দ্বিতীয় অধ্যায় একটু সময় বেশি দিয়েছি, কারণ হচ্ছে এগুলো থিওরি পার্ট। থিওরি পার্টে একটু সময় ছিল, কিন্তু ম্যাথমেটিক্যাল পার্টে কিন্তু আমরা অত বেশি সময় লাগবে না, কারণ ইতিমধ্যে তোমরা তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের এমসিকিউ কীরকম হতে পারে বা কীভাবে এগুলো সলভ করবো এই ক্লাস তোমরা পেয়ে গেছো। দেন এগুলোর বাইরে আমাদের যা যা দেখতে হবে সিকিউর জন্য বা এমসিকিউর জন্য আর কী কী জানতে হবে, সেগুলো নিয়ে আমরা কালকে ঠিক রাত 8টায় তোমাদের সামনে উপস্থিত হবো। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকের লাইভে।